আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এইচএসসি ফিজিক্সের একদম আমাদের বেসিক বিল্ডিং একটা অধ্যায় ভেক্টর পর্ব 4-এ। আমি আশা করছি তোমরা বিগত 3টি পর্ব করেছো। যেহেতু ফিজিক্সের প্রত্যেকটা ক্লাস তার পূর্ববর্তী ক্লাসের সাথে লিঙ্ক আপ করা, মানে পূর্ববর্তী ক্লাস না করলে পরবর্তী ক্লাসটা বুঝতে একটু কষ্ট হবে, তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটা ক্লাসও মিস করবা না, প্রত্যেকটা ক্লাস করবা। প্লেলিস্টে সাজানো গোছানো আছে, প্রত্যেকটা ক্লাসের প্লেলিস্টের ডেসক্রিপশনে এবং কমেন্টে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, এটা সলভ করে পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করবা, তাহলে তোমরা খুব সহজে প্রত্যেকটা টপিক ক্যাচ করতে পারবা। আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গত 3টা ক্লাসে আমরা ভেক্টরের একদম শুরু করেছি, যেখানে ভেক্টরের বিভিন্ন সংজ্ঞা ছিল, তারপরে হচ্ছে ভেক্টরের এক্সাম্পল ছিল। আজকের ক্লাসে আমরা ভেক্টর অ্যাডিশন সম্পর্কে জানব, ভেক্টর কিভাবে যোগ করা হয়, বিয়োগ করা হয় ইত্যাদি ব্যাপার স্যাপার। সো চলো শুরু করা যাক। শুরু করার আগে একটু বলি, যারা আমার সাথে এইচএসসি ফিজিক্সের জোস প্রিপারেশন নিতে চাও তারা আমার সাইকেল 1-এ এনরোল করবা। সাইকেল 1-এ আমরা এই কয়টা অধ্যায় পড়াবো, এতগুলো অধ্যায় মাত্র 1000 টাকা এনরোল করতে পারবা। ইন ফিউচার মানে পরবর্তী যে ব্যাচ আমার ক্লাসটা দেখবা, তারা যদি আমার কোর্সে এনরোল করতে চাও বন্দি পাঠশালা ওয়েবসাইট থেকে আমার কোর্সে এনরোল করতে পারবা। ওকে, তো শুরু করি। ভেক্টর অ্যাডিশনে গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম ত্রিভুজ সূত্র। আমরা বলেছিলাম ভেক্টরের যোগ কিংবা বিয়োগ নর্মাল বীজগণিতিক নিয়মে তুমি করতে পারবা না। ভেক্টরের যোগ বিয়োগ কি বীজগণিত নিয়মে করা যাবে না। ভেক্টরের যোগ বিয়োগ করা হয় জ্যামিতিক নিয়মে। কোন নিয়মে? জ্যামিতিক নিয়মে। এই জ্যামিতিক নিয়মের একটা নিয়ম হচ্ছে ত্রিভুজ সূত্র। এই ত্রিভুজ সূত্র কি বলেছিল আমরা গত ক্লাসে শিখছিলাম, যে ধরো একটা ত্রিভুজ আমরা এভাবে অঙ্কন করলাম। ধরো এই ত্রিভুজের দুইটা বাহু যদি দুইটা ভেক্টর নির্দেশ করে, ধরো এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই বাহুর ভেক্টর হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, তাই না? আমরা বলেছিলাম যদি ত্রিভুজের দুইটা বাহু একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে ত্রিভুজে যে 3 নম্বর বাহুটা সেটা বিপরীত ক্রমে এদের লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ 3 নম্বর বাহুটা বিপরীত ক্রমে যদি লব্ধি হয়, তাহলে আর ভেক্টর সমান লিখতে পারবো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তোমাদেরকে আমরা শিখিয়েছিলাম লব্ধি মানে রেজাল্টেন্ট, অর্থাৎ দুইটা ভেক্টরের মিলিত ফলাফল। এই যে আর সমান পি প্লাস কিউ মানে এটা না যে এটার মান 3, এটার মান 4, এটার মান 3 + 4 = 7, না ভাইয়া, এটা মানে যোগ বুঝায় না। এখানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মানে বোঝাচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর মিলে আর ভেক্টরটা তৈরি হচ্ছে, এবং এই আর ভেক্টরের মান বের করা আমরা শিখেছিলাম। আর ভেক্টরের মান বের করা শিখেছিলাম, আর ভেক্টরের দিক বের করা শিখেছিলাম, তাই না? আমি একটু বলি, মনে আছে? এই যে আর ভেক্টরের মান বলতে বোঝায় এই আর এর দৈর্ঘ্য। আমরা ত্রিভুজ সমাধান করে এই আর ভেক্টরের মান পেয়েছিলাম কত? √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। এটা ছিল ভেক্টরের মান, অনলি মান। কিন্তু আমরা জানি ভেক্টর মানে মান এবং দিক দুইটাই থাকতে হবে। তো আমরা মান বের করেছিলাম। এখানে খেয়াল করো, পি হচ্ছে পি ভেক্টরের মান, কিউ হচ্ছে কিউ ভেক্টরের মান, এবং আলফা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। আলফাটা কি? পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা ছিল আলফা। সো এটা দিয়ে আমরা মান বের করেছি। বাট ভেক্টর মানে তো ভাইয়া মান এবং দিক। তো আর এর মান পেয়েছো, আর এর দিক কোন দিকে? ফিজিক্সে দিক বলতে আমরা অ্যাঙ্গেলটা বের করব। যেমন এই আর পি এর সাথে কত অ্যাঙ্গেলে যাচ্ছে, দিস ইজ ডিরেকশন অফ আর, মানে এই আর ভেক্টরটি পি এর সাথে কত অ্যাঙ্গেল করে যাচ্ছে এটাই হলো দিক। আর এই দিক বের করার সূত্র আমরা শিখেছিলাম। দিক বের করার সূত্র কি শিখেছিলাম? দিক বের করার সূত্র ছিল tan থিটা। সূত্র ছিল যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। সবাই বলো, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এই থিটাটা কার সাথে? পি এর সাথে। তাহলে এই যে পি নিচে সিঙ্গেল, এখানে পি ভেক্টর সাইন দিব না, কারণ এখানে মান বসতেছে অলরেডি। বাকি রইল কিউ এবং আলফা। তোমাদেরকে বলছিলাম 3টা জিনিস দেওয়া থাকবে, পি কিউ আলফা, তাহলেই তুমি ভেক্টরের মান এবং দিক বের করতে পারবা। পি হচ্ছে পি ভেক্টরের মান, কিউ হলো কিউ ভেক্টরের মান,
আলফা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে ভাই টেন থিটা মানে কত অ্যাঙ্গেল সৃষ্টি করে আমার লব্ধিটা যাচ্ছে, সেই অ্যাঙ্গেলটা হবে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকি রইল কিউ এবং আলফা। উপরে হবে কিউ সাইন আলফা, নিচে হবে কিউ কজ আলফা। সো এখান থেকে আমরা থিটার মানটা বের করতে পারবো এবং এই থিটাটাই হচ্ছে লব্ধির দিক। তাহলে আমরা লব্ধির মানও বের করতে পারবো, লব্ধির দিকও বের করতে পারবো। এটাই ছিল ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং এই ত্রিভুজ সূত্র থেকে সমাধান করে আমরা এই লব্ধির মান মানে দৈর্ঘ্যটা বের করতে পেরেছি, দিকটাও বের করতে পেরেছি। এটা তো মনে আছে গত ক্লাসে পড়ানো হয়েছিল। খেয়াল রাখতে হবে এখানে আলফা কিন্তু ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। দেখো আলফা হচ্ছে এই যে পি ভেক্টর, এই যে পি ভেক্টর এইদিকে এনে দাও, পায়ে পা লাগায় দাও, এই যে পি ভেক্টর এবং এই যে কিউ ভেক্টর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এই ত্রিভুজের জন্য কোণটা 90 ডিগ্রি, বাট ত্রিভুজ যদি একটু বাঁকাতারা থাকে তাহলে কোণটা কিন্তু ভ্যারি করবে। ওকে, আলফা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। সো তোমাদের এইটুকু আশা করি সবার মনে আছে, মনে না থাকলেও কোনো প্যারা নাই, কিন্তু আমাদের এই অঙ্কগুলো পারতে হবে যে চিত্র অনুযায়ী কোনটি সঠিক। যেহেতু ত্রিভুজের চিত্র দিছে, আমরা যেটা দেখব কে কার পিছনে লেগে আছে, কে কার পিছনে লেগে আছে এদেরকে বলা হয় একই ক্রমে। তাহলে কে কার পিছনে লেগে আছে এদেরকে বলবো একই ক্রমে, এদের সমষ্টি হবে বিপরীত ক্রমে যে আছে তার সমান। এখানে আমরা দেখব কে কার পিছনে লেগে আছে। দেখো এই যে আর কিউ এর পিছনে লেগে আছে, দেখো এই যে আর এর অ্যারো চিহ্নটা কিউ এর পাদবিন্দুতে, তাহলে আর কিউ এর পিছনে লেগে আছে, তাহলে আর এবং কিউ একই ক্রমে আছে। তাহলে আমরা লিখতে পারি একই ক্রমে যারা আছে, একই ক্রমে যারা আছে তাদের সমষ্টি হবে বিপরীত ক্রমে যে আছে তার সমান। এখানে বিপরীত ক্রমে আছে কে ভাইয়া? পি। বিপরীত ক্রম বলতে বোঝায় ওরা যেই ক্রমে আছে তার উল্টা দিকে আছে কে? পি। তাহলে বিপরীত ক্রমে যে আছে তার সমান। সো এখান থেকে আমরা লিখতে পারবো আর ভেক্টর সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। সিম্পল হিসাব। এই অপশনটা কই? এই অপশনটা কই? ও এই অপশনটা তো নাই, প্রথম অপশন আছে পি সমান আর প্লাস কিউ এবং দিস ইজ আওয়ার অ্যান্সার। এরপর আমরা এই যে এটাও করাইছি ঢাকা ইউনিভার্সিটিতে, নিচের কোন চিত্রটি এই সমীকরণকে সঠিকভাবে উপস্থাপন করে। আমরা দেখব কে কার পিছে লেগে আছে। দেখো তো এখানে সি নাম্বার কিউ আর এর পিছনে লেগে আছে, তাহলে কিউ প্লাস আর একই ক্রমে যারা আছে এর সমষ্টিটা হবে বিপরীত ক্রমে যে আছে তার সমান, মানে পি এর সমান। সেখানে আমরা লিখতে পারি আর সমান পি মাইনাস কিউ এবং দেখো এটা সি নাম্বারটাই রিপ্রেজেন্ট করছে। গত ক্লাসে এগুলো আমরা দেখিয়েছি, তাই না? যারা দেখো নাই তারা দেখে আসো। ওকে, সো এইবার এই কোশ্চেনটা আমরা দেখিয়েছিলাম যে দেখাও যে একটি কণার উপর, দেখাও যে কি, প্রশ্নটা একটু তুলে ফেলো। দেখাও যে একটি কণার উপর ক্রিয়ারত তিনটি বলের মান এবং দিক একই ক্রমে একটা ত্রিভুজের তিনটে বাহু সূচিত করলে লব্ধি শূন্য। মানে আমরা একটা ত্রিভুজ নিব, র্যান্ডম একটা ত্রিভুজ নিতে পারো, এই মনে একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের তিনটা বাহু একই ক্রমে আছে, মানে একই ক্রমে মানে একজন আরেকজনের পিছনে লেগে থাকবে, এটা এভাবে, এটা এভাবে, এটা এভাবে। তো একই ক্রমে হলে এদের লব্ধি শূন্য হয়, এটাই বের করতে বলছে, দেখাইতে বলছে। তো আমি ধরে নিচ্ছি এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর এবং এটা আর ভেক্টর। তো আমরা সূত্র অনুযায়ী জানি, ত্রিভুজ সূত্র অনুযায়ী জানি একই ক্রমে যারা আছে তাদের সমষ্টি হবে বিপরীত ক্রমে যে আছে তার সমান। তাহলে এখানে পি এবং কিউ একই ক্রমে আছে, এদের সমষ্টি হচ্ছে বিপরীত ক্রমে যে আছে তার সমান। ভাই পি আর কিউ একই ক্রমে আছে, বাট আর কি বিপরীত ক্রমে আছে? এখানে তুমি যদি এটা সমান আর লিখো তাহলে কি হবে? হবে না, কারণ ভাইয়া আর তো বিপরীত ক্রমে নাই, আর তো পি এর সাথে একই ক্রমে আছে। তাহলে আমি বিপরীত ক্রম বানাবো, আমি কি করব? বিপরীত ক্রম বানাবো। এই আরটাকে যদি আমরা উল্টায় দিই, জাস্ট সিম্পলি আরটাকে ধরে এদিকে উল্টায় দিলাম, তাহলে এটাই হলো আমার বিপরীত ক্রম হয়ে গেল। তবে এটা হবে মাইনাস আর, কারণ আমরা বিপরীত ভেক্টরের সংজ্ঞা শিখেছিলাম যে একটা ভেক্টরকে যেমনে আছে এটারে জাস্ট তেমনে ধরে উল্টায় দাও, উল্টায় দিলে যেই ভেক্টরটা পাবা ওইটাই হবে বিপরীত ভেক্টর। এই যে এটা যদি হয় ইয়াসিন, এটা হচ্ছে মাইনাস ইয়াসিন ভেক্টর, বুঝছো?
মানে ভেক্টর যেমনে আছে জাস্ট সিম্পলি ওইটাকে উল্টায় দিলেই তুমি তার বিপরীত ভেক্টরটা পাবা। তাহলে আমার যেহেতু বিপরীত ক্রমের আর লাগবে, তো এই আরকে ধরে উল্টায় দিলাম, তাহলে মাইনাস আর পাইছি। এবার এই ত্রিভুজে খেয়াল করো, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর একই ক্রমে আছে এবং এই একই ক্রমে দুইটা সমষ্টি হবে। বিপরীত ক্রমে যে আছে, বিপরীত ক্রমে কে আছে প্রশ্ন করো, বিপরীত ক্রমে আছে মাইনাস আর। তাহলে এই দুইটা সমষ্টি হবে মাইনাস আর এর সমান। তাহলে মাইনাস আরকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাবো পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0 হয় নাই, কিন্তু ভেক্টর দিতে হবে। 0 কিন্তু একটা ভেক্টর। তাহলে এটাই হচ্ছে তিনটা ভেক্টর যদি একই ক্রমে থাকে, পি কিউ আর এরা তো একই ক্রমে ছিল, তাদের সমষ্টি মানেই লব্ধি। তাদের লব্ধি কত? 0। তাদের লব্ধি ভেক্টর কত? 0 ভেক্টর। বুঝছো? এটা গত ক্লাসেও দেখিয়েছিলাম। ওকে, সো আজকের ক্লাসের নতুন সূত্র, এটা হচ্ছে ভেক্টর অ্যাডিশনের নতুন সূত্র, এটার নাম হচ্ছে বহুভুজ সূত্র। সবাই বহুভুজ সূত্রটা একটু পড়ো, 10 সেকেন্ড বহুভুজ সূত্রটা একটু পড়ো, সবাই পড়ো। পড়ার পর আমি বুঝাবো, সমস্যা নেই। আগে নিজে একবার পড়ো, 20 সেকেন্ড পড়ো, বহুভুজ সূত্রটা একটু পড়ো। কি বলছে এই বহুভুজ সূত্রে? কি বলছে? আমরা পড়তেছি ভেক্টর অ্যাডিশন, মানে ভেক্টর কিভাবে যোগ করে নতুন ভেক্টরের মান এবং দিক দুইটা পাবো। দুইটা ভেক্টর যোগ করে কিভাবে আমরা নতুন ভেক্টর পাবো। ওকে, তো এই যে দেখো, এইটাকে বলা হয় ভেক্টর যোগের আরেকটা সূত্র। ভেক্টর যোগের প্রথম সূত্র ছিল কি? ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র বলেছে একই ক্রমে যারা আছে তাদের সমষ্টি হবে বিপরীত ক্রমে যে আছে তার সমান। এরপর একটা নিয়ম হচ্ছে বহুভুজ সূত্র। কি বলছে একটু দেখি চলো। বলছে দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে ত্রিভুজ সূত্রে তুমি কয়টা ভেক্টরকে যোগ করছিলা? খেয়াল করো, ত্রিভুজ সূত্রে তুমি দুইটা ভেক্টরকে যোগ করছো, তাই না? যেখানে পি ভেক্টর কিউ ভেক্টরের দুইটার যোগের ফলে একটা লব্ধি পাইছো, দুইটা ভেক্টরকে যোগ করছো। এখন দুইটা ভেক্টরের জায়গায় যদি 5টা ভেক্টর থাকে কি করবা? তখন আমাদের এই বহুভুজ সূত্রের সহায়তা নিতে হবে। ধরো দুইটা ভেক্টরের জায়গায় কয়টা আছে? 5টা ভেক্টর। তাহলে তাদেরকে যোগ কেমনে করবা সেটাই বলে দিয়েছে বহুভুজ সূত্র, যে দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, এভাবে ভেক্টরগুলোকে একই ক্রমে যুক্ত করে একটি বহুভুজ তৈরি করলে এর শেষ বাহুটি বিপরীত ক্রমে, এই কথাটা গুরুত্বপূর্ণ, বহুভুজের শেষ বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরগুলোর লব্ধির মান এবং দিক প্রকাশ করবে। শেষ বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরগুলোর লব্ধির মান ও দিক প্রকাশ করে। ভাইয়া বুঝি নাই কিছুই, বুঝায় দেন। ওকে, দেখো দুইয়ের অধিক ভেক্টর, আমরা একটা কাজ করি। এ আছে একটা ভেক্টর, দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে কি বলছে? প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, এটা প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু, এ হচ্ছে দ্বিতীয় ভেক্টর, এর পাদবিন্দু যুক্ত। একইভাবে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, মনে করি এইভাবে যুক্ত। এভাবে ভেক্টরগুলোকে একই ক্রমে, দেখো একই ক্রমে, একজন আরেকজনের পিছনে লেগে আছে। কারণ আরও ভেক্টর দিতে পারো, ধরো তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে চতুর্থ ভেক্টরের পাদবিন্দু এইভাবে কানেক্টেড। ওকে, এভাবে দিলাম। তারপরে চতুর্থ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে পঞ্চম ভেক্টরের পাদবিন্দু, মনে করো এইভাবে কানেক্টেড। হ্যাঁ, যদি থাকে একই ক্রমে, দেখো প্রত্যেকটা একই ক্রমে আছে, তাহলে এর বহুভুজ বানাইলাম। সর্বশেষ বাহু হচ্ছে এই যে প্রথমটার পাদবিন্দু থেকে শেষটার শীর্ষবিন্দু পর্যন্ত, এই সবুজ লাইনটা, দেখো সবুজ লাইন টেনে দিলাম। সবুজ লাইন টানার পর এটাকে একটা বহুভুজ হয়ে গেল না? তো বহুভুজ সূত্র অনুযায়ী এই যে সর্বশেষ বাহুটা কোত্থেকে কোথায়? প্রথমটার পাদবিন্দু থেকে শেষটার শীর্ষবিন্দু পর্যন্ত বিপরীত ক্রমে যে সর্বশেষ বাহুটা, এটাই হবে এই সবগুলো ভেক্টরের লব্ধি। এই যে এখানে কয়টা ভেক্টর আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এই 5টা ভেক্টরের লব্ধি হবে এই সবুজটা। মানে বোঝাতে চাচ্ছি, ধরো এটা পি ভেক্টর,
পি না, ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এটা ই ভেক্টর। তাহলে আমাদের এই সবুজটা যদি হয় রেজাল্টেন্ট ভেক্টর আর, বহুপদ সূত্র অনুযায়ী এই রেজাল্টেন্ট ভেক্টরটা হবে একই ক্রমে থাকা সবগুলো ভেক্টরের লব্ধি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এটাই এখন এটা আমরা প্রমাণ করে দেখব আসলে এটা হয় কিনা, যে এই রেজাল্টেন্ট ভেক্টরটাই হবে এদের সবগুলোর লব্ধি। এটা দ্বারা কিন্তু যোগফল বোঝায় না, এটা দ্বারা বোঝায় এই যে 5টা ভেক্টর মিলে এই নতুন একটা ভেক্টর বানাইছে। চলো দেখি এটা প্রমাণ করা যায় কিনা, চলো দেখি। এটা কিন্তু প্রমাণ করা যাবে, কিভাবে যাবে দেখাই তোমাদের, সোজা জিনিস। দেখো ভাইয়া, আমি প্রথমত বললাম এটা দেখো, প্রথমত এটা মুছি। দেখো তুমি দুইটা দুইটা করে চিন্তা করো, তুমি দুইটা দুইটা করে চিন্তা করো ভাইয়া। আমি যদি এই দুইটা ভেক্টর দেখি এ আর বি, এ এবং বি একই ক্রমে আছে না, তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী তৃতীয় যে বাহুটা এ থেকে বি পর্যন্ত যে তৃতীয় বাহুটা, এটা হবে এ আর বি এর লব্ধি। তাহলে তৃতীয় বাহুটা হচ্ছে এ প্লাস বি। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এই যে এই ত্রিভুজটা খেয়াল করো, ত্রিভুজ সূত্র অনুযায়ী এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের একই ক্রমে কারা আছে প্রশ্ন করো। এই ত্রিভুজে একই ক্রমে আছে এ আর বি। তাহলে এ আর বি এর সমষ্টি হচ্ছে এই বিপরীত ক্রমে থাকে এই বাহুটা, গোলাপি বাহুটা। তাহলে এ আর বি মিলে যেহেতু গোলাপিটা হয়ে গেছে, আমরা এ কেও মুছে দিব, বি কেও মুছে দিব, কারণ এ আর বি মিলেই ওইটা পাইছো, নতুনটা পাইছো। এবার খেয়াল করে দেখো, এটা এ প্লাস বি, এটা একটা বাহু, এই সি একটা বাহু। তাহলে এইবার যদি আমি এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, আমি যদি এইবার তৃতীয় বাহুটা এইভাবে অঙ্কন করি, খেয়াল করে দেখো এই একটা বাহু, এই একটা বাহু, এটা এখানে আরেকটা ত্রিভুজ পাচ্ছ। সবাই খেয়াল করো, এখানে তোমরা আরেকটা ত্রিভুজ পাচ্ছ, এই যে ত্রিভুজ। এই ত্রিভুজের একই ক্রমে থাকা দুইটা বাহু কারা বলো? এই ত্রিভুজের একই ক্রমে আছে এই বাহুটা যার নাম এ প্লাস বি এবং এই বাহুটা সি। তাহলে আমরা এই ত্রিভুজের জন্য লিখতে পারবো, এই ত্রিভুজের জন্য লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি হচ্ছে এইটা। তার মানে এই যে নীল যে বাহুটা, এটা হবে এ প্লাস বি এবং সি এর লব্ধি, তাহলে প্লাস সি। বুঝো নাই? এই যে একই ক্রমে কে কে আছে, এ প্লাস বি এবং সি, একই ক্রমে যারা আছে তাদের সমষ্টিটা হবে বিপরীত ক্রমে যে আছে তার সমান। তাহলে একই ক্রমে কে কে আছে, এ প্লাস বি এবং সি, এদের সমষ্টিটাই হবে এই বিপরীত ক্রমে যে আছে তার সমান। তো এদের সমষ্টি তুমি বের করে ফেলছো, মানে লব্ধি বের করে ফেলছো। তাহলে এদেরকেও মুছে দাও, এই যে এ প্লাস বি এবং সিকেও মুছে দিলা। এবার দেখো এ প্লাস বি এবং সিকেও মুছে দিলা। এবার দেখো আবার ত্রিভুজ গঠন হয়ে গেছে, যে এ প্লাস বি প্লাস সি এবং ডি একই ক্রমে আছে। তাহলে আমি যদি এই এ প্লাস বি প্লাস সি থেকে এই ডি পর্যন্ত একটা রেখা টানি, এখানে আবার আমরা একটা ত্রিভুজ পাচ্ছি। খেয়াল করো, এই যে একটা ত্রিভুজ দেখতেছো, এই ত্রিভুজটা সবাই, এই ত্রিভুজের একই ক্রমে কে কে আছে, একই ক্রম মানে একজনের পিছনে আরেকজন লেগে আছে কে কে, এ প্লাস বি প্লাস সি এই বাহুটা এবং এই ডি ভেক্টরটা। তাহলে এদের সমষ্টি হবে এই তৃতীয় বাহুটা। তো এদেরকে মুছে দাও, এই যে এটা মুছে দাও, এটা মুছে দাও, মানে এ প্লাস বি প্লাস সি এবং ডি এর সমষ্টিটা হবে এই বাহুটা। তার মানে এই বাহুটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এবার দেখো ফাইনাল একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। এই ফাইনাল ত্রিভুজেও দেখো এই যে সবুজ কালার বাহুটা বিপরীত ক্রমে আছে এবং এই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এবং এই ই একই ক্রমে আছে। দেখো এই যে এটা এবং এটা একই ক্রমে। তো আমরা জানি একই ক্রমে যারা আছে তাদের সমষ্টি হচ্ছে বিপরীত ক্রমের সমান। তাহলে এই সবুজটা কত হবে, সবুজটা যদি হয়, এই সবুজ বাহুটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এদের সাথে একই ক্রমে আছে কি ই এর সমষ্টি, এটাই হবে এই সবুজ কালার বাহুটা। তাহলে সবুজ কালার বাহুর নাম দিলাম আমি আর ফাইনালি। তাহলে আমরা দেখো এই সবগুলো ভেক্টরকে যোগ করে আমি যদি এটার বিয়োগ এটার বাদ দিয়ে দিই, যেটাও বাদ এটাও বাদ, সবগুলো যোগ করে সবগুলোর পরিবর্তে আমরা ফাইনালি এটাই পাইছি।
এবং বহুভুজ সূত্র অনুযায়ী এটাই ছিল আমার লব্ধি, এবং এই লব্ধির মান হচ্ছে সবগুলো ভেক্টরের সমষ্টি, যেটা আমরা ভেঙে 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 ত্রিভুজ সূত্র দিয়ে প্রমাণ করলাম। এটাই হচ্ছে আমাদের সেই লব্ধি। এই যে দেখছো, এখানে আমরা দেখাই দিলাম। বুঝছো ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? ত্রিভুজ সূত্র দিয়ে আমরা প্রমাণ করলাম। আমার ভাই সোজা জিনিস, কোনো কঠিন না। এখানে দুইটা দুইটা করে ধরবো, দুইটা দুইটা করে ধরবো আর করব। এই যে ফার্স্ট অফ অল এটা, তাহলে এটা এ, এটা বি হলে এটা এ প্লাস বি। তারপরে আবার দেখো দেখো এটা এ, এটা বি হলে এই লালটা হচ্ছে এ প্লাস বি। এরপরে এ প্লাস বি যেহেতু করছো, তাহলে এ আর বিকে বাদ দিয়ে দিব, কারণ অলরেডি ওদের সমষ্টি করে ফেলছো। তারপরে এটা যদি এ প্লাস বি হয়, এটা সি, তাহলে এই যে এই বাহুটা হবে এ প্লাস বি প্লাস সি। তখন আবার এটার বিয়োগ বাদ দিয়ে দিব, এটারও বাদ দিয়ে দিব, তাই না? কারণ এদের মিলিতটা তুমি পেয়ে গেছো, এদের মিলিতটা হচ্ছে এটা এ প্লাস বি প্লাস সি। আবার দেখো এ প্লাস বি প্লাস সি এবং ডি একই ক্রমে আছে, তাহলে এই যে এখানে কানেক্ট করে দিলে এটা পাবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এবার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এবং ই একই ক্রমে আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই হচ্ছে এই সবুজ বাহুটা। এটাই বলছে, এটাই বলছে, আর কিছুই না। এটাই বলছে আমাদের লব্ধি এই ভেক্টর বহুভুজ সূত্রে। বহুভুজ সূত্রের কোনো ম্যাথমেটিক্যাল রূপ নাই, খালি বুঝতে হবে যে অনেকগুলো ভেক্টর যখন এমনভাবে ক্রিয়াশীল হয়, একটার পাদবিন্দুর সাথে আরেকটা শীর্ষবিন্দু, এবার পাদ শীর্ষ পাদ শীর্ষ পাদ শীর্ষ। এবার যদি অনেকগুলো ভেক্টর থাকে, দুইয়ের অধিক থাকে, দুইটা থাকলে তো আমরা ত্রিভুজ দিয়ে বের করে ফেলতে পারতেছি, বাট দুইয়ের অধিক থাকলে সর্বশেষ যেই বাহুটা বিপরীত ক্রমে থাকবে ওইটাই হবে এদের লব্ধি। এটাই আমরা প্রমাণ করে দেখাইলাম। ওকে, এটার বিবৃতি মনে রাখবা আর এই প্রমাণটা মনে রাখবা। এখান থেকে আর কিছুই না, এখান থেকে কোনো ম্যাথমেটিক্স কিছুই না, জাস্ট এই বিবৃতি আর এই প্রমাণটা মনে রাখতে হবে। ঠিক আছে বাচ্চারা, পারবো সবাই? একটু বলো কমেন্টে। আচ্ছা ক্লিয়ার, এটা কিছুই না, এটা ইজি স্পিজি, ইজি ইজি, একদম ইজি, সোজা জিনিস। ভাইয়া এখান থেকে কি মনে রাখবো? এখান থেকে মনে রাখবো বিবৃতি আর এইটা। তাহলে ভাই তোমরা একটু আমারে বলো তো এইটার জন্য কি হবে, একটু দেখি তো। কুইক টেস্ট, হ্যাঁ আমরা এখন একটা কুইক টেস্ট নিয়ে ফেলি, দেখি কে কে পারে। যদি এমন হয়, আমি একটা বহুভুজ এঁকে দেখাই। দেখো এই যে একটা বহুভুজ আমরা আঁকবো, সবাই আমাকে বলবা এই 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 হয়ে যাওয়া একটা বহুভুজ। আরে বহুভুজ হয় নাই, আবার এক বাহু, দুই বাহু, তিন বাহু, চার বাহু, পাঁচ বাহু, ছয় বাহু। সুন্দর, এটা একটা বহুভুজের মতো হয়েছে। এবার তোমরা আমাকে বলবা এটা একটা ভেক্টর, 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 এটা একটা ভেক্টর। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। বলো তো বহুভুজ সূত্র অনুযায়ী কি লিখতে পারবো এখানে? এফ এখানে বহুভুজ সূত্র অনুযায়ী কি লেখা যাবে? কেউ বলো, এনিওয়ান। এটার জন্য কি লেখা যাবে? সব কিন্তু আগে আমরা দেখব সব একই ক্রমে আছে না বিপরীত ক্রমে আছে, তাই না? বলো এটাতে বহুভুজ সূত্র অনুযায়ী কি লেখা যাবে? কমেন্টে একটু বলো দেখি, কমন সেন্স দিয়ে বলবা তাইলেই হবে। ভাইয়া এখানে সর্বশেষ বাহু ধরো এফ, ধরো সর্বশেষ বাহুটা হচ্ছে এফ। দেখো আমার সাথে মিলায় দেখো হয় কিনা। তাহলে আমরা কি লিখতে পারবো? একই ক্রমে যারা আছে তাদের সমষ্টি হবে বিপরীত ক্রমে থাকা সর্বশেষ বাহুটির সমান। তাহলে এটা কি এ, তারপরে কে আছে বি, তারপরে কে আছে সি, তারপরে কে আছে ডি, এরপরে কে আছে ই। এখন খেয়াল করে দেখো এফ কিন্তু বিপরীত ক্রমে নাই, এফ কিন্তু বিপরীত ক্রমে নাই। তাহলে আমি বিপরীত ক্রম বানায় নিমু। কোনোটা বিপরীত ক্রম না থাকলে আমি তারে উল্টায়া দিয়া বিপরীত ক্রমও বানায় নিমু। তাহলে আমি এটারে উল্টায়া দিয়া, এই যে এফটারে উল্টায়া দিয়া, এই যে উল্টায়া দিলাম, এটা হবে এফ এর বিপরীত ভেক্টর, মানে মাইনাস এফ ভেক্টর। তো আমরা জানি একই ক্রমে যারা আছে তাদের সকলের সমষ্টি হবে মাইনাস বিপরীত ক্রমে থাকা যেটা আছে তার সমান। আর বিপরীত ক্রমে কি এফ আছে না মাইনাস এফ? মাইনাস এফ, তাহলে মাইনাস এফ এর সমান। তো মাইনাস এফকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ ইজ ইকুয়াল টু 0। তার মানে একই ক্রমে থাকলে সব কিছুর সমষ্টি শূন্য, একই ক্রমে থাকলে মোট সমষ্টি হয়ে যাবে 0 0 0।
হিরো হিরো হিরো, গুড, সবাই পেরেছে, ভেরি গুড, বেলি 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 গুড। পরের কোশ্চেনে যাই, এবার আসল পড়াশোনা শুরু। এবার বলতে পারো এখান থেকে এইচএসসিতেও আসবে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনেও আসবে সামান্তরিকের সূত্র। এটাও ভেক্টর অ্যাডিশনের একটা সূত্র। সবাই 20 সেকেন্ড সময় নিয়ে এটা পড়ো আগে, খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, 3 স্টার দিয়ে দিলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে এখন পর্যন্ত যতগুলো টপিক পড়েছো সবচেয়ে ইম্পর্টেন্ট। 20 সেকেন্ড সময় দিলাম, পড়ো একবার সামান্তরিকের সূত্র। ওকে ভাইয়া, এগুলো সব ভেক্টর যোগ করার সূত্র। যেমন ত্রিভুজ সূত্র কি বলেছিল, ভেক্টর কিভাবে যোগ করতে হয়। বহুভুজ সূত্র ওইটা বলছে। সামান্তরিকের সূত্রটা হচ্ছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত। সো এটা ভালো মতো শিখবো, সামান্তরিকের সূত্র, ভেক্টর যোগের সামান্তরিকের সূত্র। মানে দুইটা ভেক্টর যোগ করে আমরা যে নতুন ভেক্টর পাচ্ছি, যেটাকে বলছি আমরা লব্ধি, ওই লব্ধি নির্ণয়ের সামান্তরিকের সূত্র। কি বলছে বলো? খুবই সহজ কথা বলছে। কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু যদি দুইটা ভেক্টরের মান ও দিক সূচিত করে, তার মানে আমরা কোনো একটা সামান্তরিক আঁকবো। ফার্স্ট অফ অল আমরা একটা সামান্তরিক আঁকবো, এই মনে করি একটা সামান্তরিক, ঠিক আছে। এবার কি বলছে, কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে এই যে এই দুইটা বাহু, এটা আর এটা, সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান, মনে করো এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর, এই দুইটাকে বলা হচ্ছে সন্নিহিত বাহু। এই বাহু দুইটা যদি দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করে, মনে করো এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, এই ভেক্টরের মান হচ্ছে পি, এই ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর, এই ভেক্টরের মান হচ্ছে কিউ, এটার নাম কিউ ভেক্টর, মান কত, মান মানে ভ্যালু কিউ, এবং দিক দেখাচ্ছে এটাই, আর এটার দিক দেখাচ্ছে এটা, তাই না? মান এবং দিক যদি সূচিত করে, তাহলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু, এই যে এই বাহু আর এই বাহুর ছেদবিন্দু কোনটা, এই যে এটা হচ্ছে ছেদবিন্দু। ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের যে কর্ণটা, এখান থেকে যে অঙ্কিত সামান্তরিকের একটা কর্ণ আঁকবে, এই যে কর্ণ, এই কর্ণটা ভেক্টর দ্বয়ের, মানে এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে। মানে এই যে কর্ণ, এই কর্ণটাই হবে লব্ধির মান এবং দিক, মানে এটাই হবে আমাদের লব্ধির মান এবং দিক। এই কর্ণের দৈর্ঘ্যটা হবে লব্ধির মান, আর কর্ণটা কত অ্যাঙ্গেল সৃষ্টি করছে ওইটা হবে লব্ধির দিক। আবারও বুঝো, সবাইরে বুঝাই। ধরো দুইটা ভেক্টর যদি সামান্তরিকে দুইটা বাহু নির্দেশ করে, সোজা কথা বাংলা কথায় বলছি, দুইটা ভেক্টর সামান্তরিকের দুইটা বাহু যদি নির্দেশ করে, তাহলে সামান্তরিকের যে কর্ণ হবে ওই কর্ণটাই হবে লব্ধি, ওই কর্ণের দৈর্ঘ্য হবে লব্ধির মান, আর কর্ণ যত কোণ উৎপন্ন করতেছে এখানে দেখতে পাচ্ছ এটা হবে লব্ধির দিক, কর্ণটা যত কোণ উৎপন্ন করতেছে এটা হবে লব্ধির দিক। সো এখানে লেখা যায় যে আর হচ্ছে পি এবং কিউ এর লব্ধি, এটা দিয়ে কখনোই লব্ধির মান এবং দিক বের করা যাচ্ছে না, এটা দিয়ে আমরা জাস্ট লিখতে পারলাম আর হচ্ছে পি আর কিউ এর লব্ধি বা রেজাল্টেন্ট। ওইটা কিন্তু মান না ভাইয়া, আমি বারবার বলি, ধরো এটার মান দেওয়া আছে 10, এটা দেওয়া আছে 5, তার মানে এটা মানে 10 যোগ 5 15 নয়, এটা মানে এই যে ভেক্টর সাইন দিয়ে যোগ করা মানে বোঝাচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে আর। পি ভেক্টর এবং, আমার সাথে রিপিট করো, এটা দ্বারা বোঝাচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে আর, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে আর, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে আর। এটা দ্বারা মানের যোগ বোঝায় না, কিন্তু মাথায় থাকে যেন। ওকে, সো আমরা মান এবং দিক বের করতে চাচ্ছি। মান কি তাহলে? এই কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে লব্ধির মান, আর কর্ণটা যত কোণ উৎপন্ন করে ওটাই হবে লব্ধির দিক। এটা হচ্ছে সামান্তরিকের সূত্র, লব্ধির সামান্তরিকের সূত্র, খুবই 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 গুরুত্বপূর্ণ সূত্র। হ্যাঁ, ওকে, সো এবার মনে হইতে পারে ভাই এটা বাস্তবের সাথে একটু রিলেট করে দেখান তো। আচ্ছা, বাস্তবের সাথে রিলেট করে দেখে, এই মনে করেন একটা ফুটবল, ফুটবল ফুটবল ফুটবল, বিশ্বকাপ ফুটবল। এবার এই ফুটবলটাকে মেসি লাথি মারলো এই দিকে, এটা মনে করো মেসি লাথি মারছে 10 নিউটন বলে। ঠিক একই সাথে মেসির সাথে পারাপারি করতে এসা নেইমার লাথি মারছে এদিকে ধরো 7 নিউটন বলে।
তাহলে এই ফুটবলের উপর দেখো কয়টা ভেক্টর, দুইটা। এই যে এই দিকে 10 নিউটন মান আছে, দিকও আছে। এই দিকে 7 নিউটন মানে মানও আছে, দিকটাও দেওয়া আছে। তো সামান্তরিকের সূত্র বলে দিছে এই ফুটবলটা কই যাবে। এই ফুটবলটা যাবে লব্ধি বরাবর। কোন বরাবর? লব্ধি বরাবর। তোমরাই বলো, অ্যাট এ টাইম ফুটবলে যদি দুইটা বল ক্রিয়া করো, ফুটবলকে এদিকে যাবে না, ফুটবলকে এদিকে যাবে না, ফুটবল কি মাঝামাঝি যাবে? এটাই তো আমরা জানি। যখন একটা বস্তুকে দুইজন দুই দিক দিয়ে ধাক্কা মারলো, বস্তুটা কি মাঝামাঝি কোথাও যাবে? ওইটাই বলছে সামান্তরিকের সূত্র। খেয়াল করো, সামান্তরিক সূত্র বলছে এই দুইটা যেহেতু সামান্তরিকের এই দুইটা বাহুর মতো লাগতেছে, তোমার প্রথম কাজ হচ্ছে এই দুইটা বাহুকে সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক অঙ্কন করা। কি অঙ্কন করা? তোমার প্রথম কাজ হচ্ছে সামান্তরিক অঙ্কন করা। তাইলেই তুমি বুঝবা এই ফুটবলটা কই যাইব। প্রথম কাজ কি? সামান্তরিক অঙ্কন করা। দেখো, এটার সমান্তরাল একটা বাহু এদিকে নিলা, এটার সমান্তরাল একটা বাহু এদিকে নিলা, হয়ে গেল সামান্তরিক। এবার সামান্তরিকের সূত্র অনুযায়ী ফুটবলটা যাবে কর্ণ বরাবর, মানে ফুটবলটা যাবে লব্ধি বরাবর, লব্ধিটা হবে কর্ণ বরাবর। এই যে লব্ধি, এটাই হচ্ছে আমাদের লব্ধি। এখন এই লব্ধির মান কিন্তু 10 আর 7 17 না। এই লব্ধির মান আমার জ্যামিতিক নিয়মে বের করতে হবে, এবং লব্ধির দিক হচ্ছে এই কোণটা, কত কোণে যাচ্ছে। তাহলে আমরা এখন থেকে বলবো, কোনো বস্তুকে যদি আমরা দুইটা বল প্রয়োগ করি, বস্তু কোন বরাবর যাবে? কর্ণ বরাবর। আমি যদি এটা বারবার পড়াবো, বারবার আসবে। কোনো বস্তুকে যদি আমরা দুইটা বল প্রয়োগ করি, বস্তু কোন বরাবর যাবে? সামান্তরিকের কর্ণ বরাবর। কোনো বস্তুর উপর যদি দুইটা বল প্রয়োগ করি, কোন বরাবর যাবে? সামান্তরিকের কর্ণ বরাবর। কোনো বস্তুর উপর যদি দুইটা বল প্রয়োগ করি, বস্তু কোন বরাবর যাবে? সামান্তরিকের কর্ণ বরাবর। কোনো বস্তুর উপর দুইটা বল প্রয়োগ করলে বস্তু কোন বরাবর যাচ্ছে? সামান্তরিকের কর্ণ বরাবর। সবাই বলো কোন বরাবর যাবে? আমরা এখন থেকে আর বলদের মতো মাঝ বরাবর বলবো না, আমরা বলবো সামান্তরিকের কর্ণ বরাবর, সামান্তরিকের কর্ণ বরাবর, সামান্তরিকের কর্ণ বরাবর। কারণ ওই বরাবরই লব্ধি কাজ করে। আমরা কোন বরাবর বলবো? সামান্তরিকের কর্ণ বরাবর। ওকে, এখন আমাদের টার্গেট এই লব্ধির মান, মানে এই কর্ণের মান বের করব, এবং এই কর্ণটা কত কোণে যাচ্ছে সেটা বের করব। এই দুইটা জিনিস বের করব, তাহলে মান এবং দিক বের করা হয়ে যাবে। আচ্ছা বলো, কোনো বস্তুর উপর দুইটা বল প্রয়োগ করা হলো, বস্তু কোন বরাবর যাবে? সামান্তরিকের কর্ণ বরাবর। এই যে দেখাই তোমাদেরকে, এই যে দেখো, সবাই একটু খেয়াল করো। ধরো এই যে এইভাবে ধরো, এই যে ধরো, এই হচ্ছে আমাদের সৈকত ভাইয়া, একটু মোটাসোটা গুলুমুলু। তো সৈকত ভাই মনে করো দুইটা বিয়ে করছে ভুলে। তো সৈকত ভাইরে তার একজন বউ এদিকে টানতেছে, আরেকজন বউ কোমরে দড়ি বেঁধে এদিকে টানতেছে, আরেকজন বউ কোমরে দড়ি বেঁধে এদিকে টানতেছে, দুইজনে এট এ টাইম টানতেছে। তুমি বলো সৈকত ভাই কোন বরাবর যাবে? সৈকত ভাইয়া কোন বরাবর যাবে? কমেন্টে বলো। আমি বারবার বলছি, উত্তর হবে একটাই। কেউ যদি বলো মাঝ বরাবর, খবর আছে বলে দিলাম। কোন বরাবর যাবে সৈকত ভাইয়া? সৈকত ভাইয়া কোন বরাবর রান হবে? সৈকত ভাইয়া কোন বরাবর যাবে? দেখি কমেন্টে কারো উত্তর আসে কিনা। সৈকত ভাইরা যদি দুইজন দুই দিকে আমরা টান দেয়, সৈকত ভাই অ্যাকচুয়ালি কোন বরাবর যাবে বলো? সৈকত ভাই যাবে কোন বরাবর? ও সেই লব্ধি বরাবর, ঠিক আছে, বাট লব্ধিটা কোন বরাবর এটা তো বলতে হবে। সামান্তরিকের কর্ণ বরাবর। সন্নিহিত বাহু হচ্ছে এই যে সামান্তরিকের এই দুইটা বাহুকে সন্নিহিত বাহু বলে। সামান্তরিকের কর্ণ বরাবর। তাইলে আমরা এই দুই বাহু দ্বারা আগে সামান্তরিক অঙ্কন করব। সামান্তরিক কেমনে অঙ্কন করে? প্যারালাল প্যারালাল মানে সমান্তরাল টানবা। এই যে এই বাহুর সমান্তরাল একটা বাহু টেনে দাও, এই বাহুর সমান্তরাল একটা বাহু টেনে দাও, হয়ে গেল সামান্তরিক। প্যারালাল প্যারালাল, তাহলে সামান্তরিকের কর্ণ কোনটা? এই যে এইটা। তাহলে সৈকত ভাই অ্যাকচুয়ালি এই বরাবর যাবে। সে এই বউয়ের দিকেও যাবে না, এই বউয়ের দিকেও যাবে না, যাবে সামান্তরিকের কর্ণ বরাবর। কোন বরাবর? সামান্তরিকের কর্ণ বরাবর। এবং এটাই হবে লব্ধি, এটার মান হবে লব্ধির মান। এটার যে মান, এই যে এই বাহুটার দৈর্ঘ্য, এটাই হবে লব্ধির মান, এবং এটা কত অ্যাঙ্গেলে যাচ্ছে এটাই হবে লব্ধির দিক। আমাদের বারবার বের করতে হবে লব্ধির মান। একটু লিখো, লব্ধির মান। লব্ধির মান মানে হচ্ছে আর এর মান, আর লব্ধির দিক। লব্ধির দিক মানে অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে যাচ্ছে, এই দুইটা জিনিসই বের করতে হবে। লব্ধির মান, লব্ধির দিক। তাহলে আমাকে একটু এটা বলো তো দেখি বাচ্চারা। ধরো এটা একটু আমার সাথে এঁকে দেখো তো দেখি। এই যে এখানে ধরো, এই হচ্ছে
মনে করো কোনো এক ভাই হইতে পারে, বাদ দাও, একজন এদিকে টানতেছে আরেকজন এদিকে টানতেছে, বলো তো উনি কোন বরাবর যাবে? এই ফুটবলটা কোন বরাবর যাবে? বা চিন্তা করতে পারে একটা ফুটবলকে একজন এদিকে লাথি মারলো এবং অ্যাট এ টাইম একজন এদিকে লাথি মারলো, ফুটবলটা কোন বরাবর যাবে? ফুটবলটা যাবে সামান্তরিকের কর্ণ বরাবর। সামান্তরিক আঁকো, এই যে এটাকে প্যারালাল ধরে, এই যে এখানে একটা প্যারালাল বাহু টানো, প্যারালাল, প্যারালাল মানে সমান্তরাল, এখান থেকে এটা সমান্তরাল, প্যারালাল প্যারালাল হয়ে গেল সামান্তরিক। এবং এই সামান্তরিকের কর্ণ কোনটা? এই সামান্তরিকের কর্ণ কিন্তু এইটা, এই যে এটা কর্ণ, এই কর্ণটাই হচ্ছে লব্ধির মান, এবং এই কর্ণটা যত কোণ উৎপন্ন করে এটা হচ্ছে লব্ধির দিক, আর এবং থিটা। শেষ। আমরা কি বুঝছি? সামান্তরিকের সূত্র কি বুঝেছি? যে দুইটা ভেক্টর যদি এমনভাবে ক্রিয়া করে যে তারা দুইটা সামান্তরিকের দুইটা বাহু নির্দেশ করতেছে, তাহলে কর্ণটাই হবে লব্ধির মান এবং দিক। কর্ণটাই কি নির্দেশ করবে? লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। দ্যাটস ইট। এই গেল সামান্তরিকের সূত্র। এবার লব্ধির মান বের করব। সামান্তরিকের সূত্রের মাধ্যমে লব্ধির মান এবং দিক নির্ণয় করব। ঠিক আছে? আর ইউ রেডি? সামান্তরিকের সূত্রের মাধ্যমে লব্ধির মান এবং দিক নির্ণয়। ওকে, এই যে লব্ধির মান নির্ণয় কার মাধ্যমে? সামান্তরিকের সূত্রের মাধ্যমে, মানে লব্ধির মানটা আমরা বের করব। সেটা সামান্তরিক অঙ্কন করে ফেলি আবারও। দেখো ভাইয়া, সর্বপ্রথম আমার আগে জানতে হবে কি কি দেওয়া থাকবে, কি কি বের করতে হবে। খেয়াল করো, সামান্তরিকটা একটু বসকায় দিই। বড় সড়ো একটা সামান্তরিক আঁকলাম। এই সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা লব্ধির মান এবং দিক বের করব। সো ফার্স্ট অফ অল লব্ধির মান নির্ণয়, সবাই খেয়াল করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। লব্ধির মান, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর, তাই না? দুইটা ভেক্টর, এদের লব্ধির মান বের করব। এই দুইটা ভেক্টর এই বিন্দুতে ক্রিয়াশীল, তাই না? তো আমরা সামান্তরিকের সূত্র অনুযায়ী জানি লব্ধিটা হবে কর্ণ বরাবর, তাহলে এটা হবে লব্ধি। সামান্তরিক সূত্র অনুযায়ী জানি এই সবুজ কালারটা হবে আমাদের লব্ধি। তো লব্ধি বের করার জন্য অবশ্যই এবং অবশ্যই তিনটা জিনিস থাকতে হবে। লব্ধি নির্ণয়ের জন্য অবশ্যই এবং অবশ্যই তিনটা জিনিস দেওয়া থাকতে হবে। কি কি দেওয়া থাকবে? লেখো, দেয়া থাকবে, ডেফিনেটলি দেয়া থাকতে হবে, দেয়া থাকবে। কি কি দেওয়া থাকবে সেটা লিখে ফেলি। কি কি দেওয়া থাকবে? এই যে আলাদা আলাদা দুইটা ভেক্টরের মান, এটার মান মনে করো পি, এটার মান মনে করো কিউ। এই যে এই ভেক্টরটার মান ভ্যালু পি, এটার ভ্যালু কিউ। তাহলে কি কি দেওয়া থাকবে? যাদের লব্ধি বের করব তাদের মান দেওয়া থাকবে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে। এই মধ্যবর্তী কোণকে বলা হয় আলফা। তাহলে এই তিনটা জিনিস দেওয়া থাকতে হবে, নাহলে তুমি লব্ধি বের করতে পারবা না। তাহলে লব্ধি বের করার জন্য কয়টা জিনিস লাগবে? তিনটা। লব্ধি নির্ণয়ের জন্য কয়টা জিনিস লাগবে? তিনটা। আলাদা আলাদা দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ। আমরা দেখো এই যে এখানে পায়ে পা মিলছে না পি আর কিউ এর, তাহলে এটাই হবে মধ্যবর্তী কোণ আলফা। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে আমরা আলফা বলি। তাহলে কয়টা জিনিস দেওয়া থাকবে ভাইয়া? এই যে লব্ধিটা, এই যে সবুজ কালার লব্ধিটা, আর এটার মান বের করার জন্য অবশ্যই তিনটা জিনিস থাকবে। আলাদা আলাদা যেই দুইটা ভেক্টর তাদের মান এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা দেওয়া থাকতে হবে, তাছাড়া তুমি করতে পারবা না। তাহলে এখন আমি এইগুলো দিয়ে আর এর মানটা বের করব, আর এর মান বের করব। খেয়াল করো, সবাই একটু খেয়াল করবা এবার। ভাই এই বাহুটা যদি কিউ হয়, ডেফিনেটলি এই বাহুটাও কিউ, এটা নিয়ে তো সন্দেহ নাই। আমার টার্গেট হচ্ছে আর বের করব। এজন্য খুবই সিম্পলি আমরা এখানে একটা ত্রিভুজের নাম দিই। দেখো এটার নাম দিই, এই পয়েন্টের নাম দিই হচ্ছে এ, এই পয়েন্টের নাম দিই হচ্ছে বি, এবং এই পয়েন্টের নাম দিলাম আমি সি। তাহলে এ বি সি ত্রিভুজের, এ বি সি ত্রিভুজের এই বাহুটা হচ্ছে পি, এই বাহুটা কিউ। আমার এই এবি বাহু মানে আর এর মানটা বের করতে হবে। সো আমি একটা কাজ করি, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ নয়, আমি বি থেকে একটা লম্ব টানবো, বি থেকে একটা লম্ব টানবো, টানলাম, এই সবাই খেয়াল করো, লম্ব টানলাম এবং এসিকে বর্ধিত করব, এসিকে বর্ধিত করব এবং এরা ডি বিন্দুতে ছেদ করে। কি করেছি?
বি থেকে একটা লম্ব টেনেছি এবং এই এসি বাহুটাকে বর্ধিত করেছি, তাহলে ওইটা ডি বিন্দুতে ছেদ করে। তোমরাই বলো এই কোণটা আলফা হলে এই বাহুটা এই কিউ বাহুর সমান্তরাল, তাহলে এই কোণটাও কত হবে? আলফাই হবে। অনুরূপ কোণ, এই কোণটা আলফা হলে যে এই বাহুটা এই কোণটা যদি আলফা হয় তাহলে সেম বাহুটার এই কোণটাও কি হবে? আলফাই হবে। অনুরূপ কোণ। আমার টার্গেট কিন্তু এই আর অর্থাৎ এ বি এর ভ্যালু বের করা। সো এ বি এর ভ্যালু বের করার জন্য এবার তুমি এ বি ডি এই ত্রিভুজটার দিকে তাকাও। এ বি ডি এই ত্রিভুজটার দিকে সবাই একটু তাকাই। এ বি ডি এভাবে লিখবো, ত্রিভুজ এ বি ডি সমকোণী, তাই না? ত্রিভুজ এ বি ডি এটা কি ভাইয়া? সমকোণী। সমকোণী ত্রিভুজের আমার অতিভুজ অর্থাৎ এ বি বের করতে হবে। সমকোণী ত্রিভুজে আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব হচ্ছে বিডি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি কত? এ ডি, এই যে এই পুরোটা ভূমি। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবি মানেই আর, তাহলে আর স্কোয়ার। বিডি কত ভাইয়া? বিডিটাও জানি না, এডিটাও জানি না। বিডি কি জানো? এই লম্বটুকু তুমি জানো না। একইভাবে এই পুরো এডিটা জানো না। তুমি অনলি এসি জানো। এসি কতটুকু? পি। তো তুমি কি এই সিডি জানো ভাইয়া? জানো না। তাহলে সিডি না জানলে এডিও জানবা না। তো আমরা একটু বিপাকে পড়ে গেলাম। এখানে আমরা এভাবে লিখে দিই, বিডি স্কোয়ার। বিডিও জানি না, আমরা এই পুরো এডিটাও জানি না। সমীকরণ নাম্বার 1 এটা দিয়ে রেখে দিলাম। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণে আর এর ভ্যালু জানার জন্য বিডি জানতে হবে। বিডি মানে এই পুরো লম্বটা জানতে হবে এবং এডি জানতে হবে। এডি মানে কি ভাইয়া? এডি মানে কিন্তু এসি প্লাস সিডি। এই যে একটু কারেক্ট করতে পারো, এই এডি মানে হচ্ছে এসি প্লাস সিডি। এসি প্লাস সিডি এটা হচ্ছে এডি। এডি এর স্কোয়ার মানে এর স্কোয়ার আছে। সমীকরণ দিতে পারো 1। এখানে এসি জানো, এসি হচ্ছে পি, বাট সিডিও জানো না তুমি। তাহলে এবার আমরা এই যে ত্রিভুজটা বি সি ডি এটা নিয়ে কাজ করব। আমরা কোন ত্রিভুজটা নিয়ে কাজ করবো এবার? বি সি ডি। এটাও কি একটা সমকোণী ত্রিভুজ? এটাও একটা সমকোণী ত্রিভুজ। আমি রেড কালার দিয়ে হাইলাইট করে দিছি। এটাও কি একটা সমকোণী ত্রিভুজ? তাহলে এই যে সমকোণী ত্রিভুজ লিখি আমরা, এই যে এই পাশে করি, কচি করে করি যেন কেউ টেন না পায়। হ্যাঁ, চুপ চুপ চুপ, একদম চুপ, কথা বলো না। আমরা করছি ত্রিভুজ সলভ, কেউ জানে না। বি সি ডি এই ত্রিভুজে আসি। ত্রিভুজ বি সি ডিতে, ত্রিভুজ বি সি ডিও কি সমকোণী। সমকোণী ত্রিভুজের তুমি বিসি বাহুটা জানো কিউ, তোমার লাগবে বিডি মানে লম্ব জানতে হবে এবং ভূমি জানতে হবে। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? সাগরে লবণ অতি, সাইন থিটা। এখানে সাইন থিটা জায়গা হবে আলফা, সাইন আলফা সমান লম্ব মানে বিডি বাই অতিভুজ। অতিভুজ হচ্ছে বিসি। বিসি মানে কি ভাইয়া? কিউ, যেটা দেওয়া আছে। তাহলে বলো তো বিডি সমান কত? এই বলো বিডি সমান আসতেছে কিউ সাইন আলফা। ওয়াও, আমাদের বিডি বের করা ডান। বিডি হচ্ছে কিউ সাইন আলফা। শেষ। এবার কে বাকি আছে? এবার বাকি আছে সিডি। সিডি হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ভূমি আর অতিভুজের সম্পর্কটা কি বলেন তো দেখি? ভূমি আর অতিভুজের সম্পর্কটা কি? সেম ত্রিভুজে ভূমি আর অতিভুজের সম্পর্ক হচ্ছে কজ আলফা, তাই না? ভূমি আর অতিভুজের সম্পর্ক হচ্ছে কজ আলফা। ভূমি আর অতিভুজের সম্পর্ক হচ্ছে কজ আলফা। কজ আলফা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে সিডি, অতিভুজ কিন্তু এই কিউ। তাইলে আমার সিডি সমান কি হচ্ছে? কিউ কজ আলফা। আমাদের কিন্তু ডান, একদমই সহজ। নবম দশম শ্রেণীতেও তোমরা এগুলো করেছো, তাই না? আমরা সিডিটাও পেয়ে গেলাম, আমরা বিডিটাও পেয়ে গেলাম। বিডিকেও পাইলাম, সিডিকেও পাইলাম। বুঝছো? এই যেখানে কোন ত্রিভুজ অ্যানালাইসিস করে পাইছি সেটাও বলা আছে। এবার আর কিছুই না, এই মানগুলো এখানে বসায় দাও।
এই মানগুলো আমরা 1 নঙে বসাও 1 নঙে। ভাইয়া বলেন তো বিডি এর মানটা কত? বিডি এর মান হচ্ছে কিউ সাইন আলফা, বিডির উপরে স্কোয়ার আছে, তাহলে কিউ সাইন আলফা এর উপর করবো স্কোয়ার। বলেন তো এসি কত? দেখাই যাচ্ছে এসি বাহুটা হচ্ছে পি, এসি বাহুটা কত? পি, এসি বাহুটা হচ্ছে পি, তাহলে এসির জায়গায় বসাবো পি প্লাস সিডি কত? সিডিও দেখা যাচ্ছে কিউ কজ আলফা, ভাইয়া কিউ কজ আলফা এর উপরে স্কোয়ার। এখন দেখো এটা সমাধান করো, এটা হবে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। এর সূত্র কি? এ হচ্ছে পি মানে পি স্কোয়ার প্লাস 2 এ, বি কিন্তু কিউ কজ আলফা, কিউ কজ আলফা 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কিউ কজ আলফাকে স্কোয়ার করবা, তাহলে এটা হবে কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এবার আমি একটু সাজিয়ে লিখব, এই যে পি স্কোয়ার মহাশয়কে সামনে লিখব, এরপর এই যে দেখো কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা আর কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা থেকে আমরা কিউ স্কোয়ার কমন নিব, তাহলে এখানে থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, এর সাথে যোগ হবে এই যে এটা 2p কিউ কজ আলফা, 2p কিউ কজ আলফা। সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা মানে 1, তো আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটাই হচ্ছে আমাদের লব্ধির মানের বর্গ। আমরা যদি আর এর মান চাই তাহলে আর এর মান হবে রুট ওভার অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। ওই যে ত্রিভুজ সূত্র দাও সেম টু সেম এই জিনিসটাই আমরা ত্রিভুজ সূত্র দিয়ে বের করেছিলাম প্রমাণ করে, তাই না? এটা হচ্ছে লব্ধির মান, এটা হচ্ছে দিস ইজ দ্য ভ্যালু অফ রেজাল্টেন্ট, এটা হচ্ছে লব্ধির মানের সূত্র। দেখো দেওয়া আছে কি পি কিউ আর আলফা, মানে পি এর মান কিউ এর মান এবং আলফার মান দেওয়া থাকলেই তুমি লব্ধির মান বের করতে পারবা, রুট ওভার অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। বাচ্চারা পারবে, সবাই বলো লব্ধির মান কি? রুট ওভার অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। দেওয়া থাকতে হবে কয়টা জিনিস? 3টা, পি কিউ আলফা, তাহলে লব্ধির মান হবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আলফাটা হচ্ছে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, এই যে পি আর কিউ ভেক্টরের পায়ে পা মিলছে, এই যে কোণটা এটাই হচ্ছে মধ্যবর্তী কোণ। এই সবাই ক্লিয়ার? একটু কমেন্টে বলো যে ভাই ক্লিয়ার। একই জিনিস বারবার শিখতেছি। তাহলে লব্ধি কোণ বরাবর কাজ করে, এখান থেকে বুঝতে হবে দুইটা জিনিস। লব্ধি কোণ বরাবর কাজ করে? সামান্তরিকের কর্ণ বরাবর, এই কথাটা সবার মাঝখান থেকে আসতে হবে সব সময়। আর লব্ধির মান কত হবে? রুট ওভার অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। শেষ। এখানে এগুলো কিন্তু অনলি মান। দেখো ভাইয়া আমরা অলওয়েজ কিন্তু এটাই লিখতে পারবো যে লব্ধি মানে হচ্ছে পি প্লাস কিউ, এটা কিন্তু লেখা যাবে এখানেও, কিন্তু এটা মানে এই না যোগফল, এটা মানে যোগফল না, এটা মানে বোঝায় পি ভেক্টর, এই যে ভেক্টর সাইন আছে না? হ্যাঁ আছে, তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে আর বা লব্ধি হচ্ছে আর, এই আর এর মান বের করবা এইভাবে। এখন আমরা শুরু থেকেই বলছি ভেক্টর মানে মান ও দিক, ভেক্টর মানে মান ও দিক, ভেক্টর মানে ভ্যালু অ্যান্ড ডিরেকশন। তাহলে তুমি মান পেয়েছো, তোমার দিক পেতে হবে না? অফকোর্স তোমার দিক পেতে হবে। তাহলে এবার আমরা লব্ধির দিক বের করব। লব্ধির কি বের করব? লব্ধির দিক। আবারও সামান্তরিকটা অঙ্কন করি। দেখো ভাইজানেরা, ভাইজান এই দেখো এটা হচ্ছে আমাদের কর্ণ বরাবর লব্ধি, আমরা এটা জানি কর্ণ বরাবর লব্ধি কাজ করে সামান্তরিকের সূত্র অনুযায়ী। এটা হচ্ছে পি ভেক্টরের মান পি এবং এটা হচ্ছে কিউ ভেক্টরের মানের কারণে আমি উপরে ভ্যালু দিই নি, উপরে ভেক্টর সাইন দিই নি কিউ। আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। এই 3টা জিনিস দেওয়া থাকবে। আমার বের করতে হবে লব্ধির দিক। দিক বলতে অ্যাঙ্গেল বোঝায়। দিক মানে কি? অ্যাঙ্গেল। গত ক্লাসেও বলছিলাম দিক মানে অ্যাঙ্গেল। তাহলে এই যে লব্ধিটা আমার পি এর সাথে কত অ্যাঙ্গেলে যাচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো আমরা লিখছিলাম ত্রিভুজ এ, এটা বি, এটা সি। এরপর যেন একটু কি করছিলাম, একটু খেলছিলাম, এটার একটু বর্ধিত করে দিছি, লম্ব টেনে এটারও বর্ধিত করে দিছি। এটা ছিল আমার ডি, এটা আলফা, এই বাহুটাও কিউ,
কারণ সামান্তরিকের বিপরীত দুই বাহু সমান ও সমান্তরাল, এটা কিউ হলে ওইটাও ডেফিনেটলি কিউ। আমরা সলভ করে দেখেছিলাম এই বাহুটা হচ্ছে কিউ সাইন আলফা আর এই সিডিটা হচ্ছে কিউ কজ আলফা, তাই না? এটুকু পর্যন্ত আমরা আগের স্লাইডেও করেছিলাম, দেখো আগের স্লাইডে করা আছে সবটা। এখন আমরা লব্ধির দিক বের করব, মানে এই থিটাটা বের করব। ভাইয়া থিটা বের করার জন্য কষ্ট করে এই বড় ত্রিভুজটার দিকে তাকাও, এই চুইং চুইং ভ্রুম ভ্রুম ভ্রুম, এই ত্রিভুজটা কি দেখতে পাচ্ছ? এই ত্রিভুজের কোনটাই তো থিটা, এই ত্রিভুজের ছোট কোনটাই তো থিটা। তাহলে এই থিটা তুমি কেমনে বের করবা? এটা একটা পুরোটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের থিটা কেমনে বের করবা? সমকোণী ত্রিভুজের এই কোণটা বের করার একটা নিয়ম হচ্ছে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাই না? আমরা এভাবে লিখব, ত্রিভুজ এ বি ডিতে, ত্রিভুজ বড় ত্রিভুজটা সবচেয়ে বড় ত্রিভুজ এ বি ডি হচ্ছে সমকোণী, তাই না? ত্রিভুজ এ বি ডিটা কি সমকোণী? তো সমকোণী ত্রিভুজের জন্য আমরা জানি টেন থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আমরা এই থিটাটাই তো বের করব। বলো লম্ব কত? লম্ব মানে হচ্ছে বি ডি, ওটার ভ্যালু কত? কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। আর ভূমি কত বলো তো? ভূমি মানে হচ্ছে এ ডি, এ ডি, ভূমি মানে হচ্ছে এ ডি, এই যে ভূমি মানে এ ডি। আচ্ছা ভেঙে ভেঙে করাই, লম্ব মানে কত? বি ডি, আর ভূমি হচ্ছে এ ডি। বলো তো বিডি, বিডির মতো রাখলাম, এডি, এডি মানে এই যে পুরো বাহুটা, এই পুরো বাহুটা হচ্ছে এসি প্লাস সিডি, এডি মানে হচ্ছে এসি প্লাস সিডি। এবার মানগুলো বসায় দাও, দেখো অঙ্ক চলে আসছে। টেন থিটা সমান, দেখো তো বিডি মানে হচ্ছে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, আর এসি প্লাস সিডি, এসি মানে হচ্ছে পি আর সিডি হচ্ছে কিউ কজ আলফা, তাহলে পি প্লাস কিউ কজ আলফা। তারপরে ট্যান ইনভার্স করে আমরা থিটার মান বের করে ফেলবো। এবং দেখো এটাই হচ্ছে আমাদের লব্ধির উৎপন্ন কোণ, যেটা ত্রিভুজ সূত্র পড়েছ। এখানে মজা দেখো, থিটাটা কার সাথে? পি এর সাথে না? এই থিটাটা কার সাথে? পি এর সাথে। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, সে নিচে একা বসতেছে। বাকি রইল কিউ আর আলফা, তিনটা জিনিসই দেওয়া থাকবে, পি কিউ আলফা। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকি রইল কিউ আর আলফা। তাহলে উপরে কিউ সাইন আলফা, নিচে হচ্ছে কিউ কজ আলফা, শেষ, ডান। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এখন তো অনেকের মন চাইবে ভাইয়া আমি পি এর সাথে অ্যাঙ্গেলটা বের করব না, নো প্রবলেম। অনেকে বলবে ভাইয়া আমি যদি এই কিউ এর সাথে অ্যাঙ্গেল বের করি, এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি লব্ধিটা কিউ এর সাথে বিটা কোণে যায়, কত কোণে? বিটা, বিটা। তাহলে আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করতে চাই তাহলে কি হবে? তাহলে হবে এরকম টেন বিটা। ভাই আমরা বারবার বলেছি যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। তাহলে এই বিটাটা এবার কার সাথে ধরেছ? কিউ এর সাথে, তাহলে এখানে কিউ নিচে সিঙ্গেল হবে। বাকি রইল পি আর আলফা, তাহলে উপরে হবে পি সাইন আলফা, নিচে হবে পি কজ আলফা, শেষ। অবশ্যই আলফা হচ্ছে যাদের লব্ধি তাদের মধ্যবর্তী কোণ। এখানে কাদের লব্ধি? পি আর কিউ এর লব্ধি, তাহলে আলফা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, শেষ। মনে থাকবে? তাহলে লব্ধির মানের সূত্র কি? লব্ধির মানের সূত্র রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এটা দিয়ে আমরা লব্ধির ভ্যালুটা বের করব। আর লব্ধির দিক, দিক বলতে কি বোঝায়? অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কেমনে? যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকিটা সাইন আলফা, বাকিটা কজ আলফা। এই তো, এ হচ্ছে লব্ধির মান এবং লব্ধির দিক। সো আমরা একটা ছোট্ট পিচ্ছি অঙ্ক দিই, দেখি কে কে পারে। এই সবার মাথায় ঢুকেছে এটুকু? ঢুকলে বলেন ইয়েস, বলেন জি ভাইয়া পারবো, জাস্ট এইটুকু বলেন যে আমরা পারবো। ওকে, তারপরে দেখি আমরা সামান্তরিক সূত্র দিয়ে আমরা একটা অঙ্ক তোমাদেরকে দেই, দেখি এই অঙ্কের উত্তরটা কে কে দিতে পারে। রেডি? এখানে আমি একটা অঙ্ক দিচ্ছি। আমি বললাম যে
আমি বললাম এটা হচ্ছে 10 নিউটন এবং এটা হচ্ছে 8 নিউটন, হ্যাঁ, আর এইটার লব্ধি হচ্ছে এটা, তাই না? আমি বললাম এই যে এটা, আমি বললাম এটা পি ভেক্টর, পি ভেক্টরের মান হচ্ছে 10 নিউটন, কিউ ভেক্টরের মান হচ্ছে 8 নিউটন, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমি তোমাকে বের করতে বললাম এইটা আর সমান পি প্লাস কিউ এর মান ও দিক বের করো, এটা বের করতে বললাম। তাহলে প্রথমত তুমি এই প্রশ্নটা দেখে কি বুঝবা? এই প্রশ্নটা দেখে বুঝবা এদের যোগফল বের করতে বলে নাই, 8 যোগ 10 18 বের করতে বলে নাই, এটা বলছে পি এবং কিউ এর লব্ধি বের করো, লব্ধির মান এবং দিক বের করো। তো দেখি পি এবং কিউ এর লব্ধির মান এবং দিকটা বের করে আমাকে জানাও কমেন্টে। সিম্পল জিনিস। সময় দিচ্ছি তোমাকে 30 সেকেন্ড। ক্যালকুলেটর চাপ দাও, অঙ্ক হয়ে যাবে। লব্ধির মান এবং দিক 20 সেকেন্ড, অলরেডি 10 সেকেন্ড গন। মহিউদ্দিন তামিম উত্তর দিয়েছে 15.62। আজান দিচ্ছে, আমি জাস্ট করি, তোমরা দেখো, কথা বলবো না। রেডি? লব্ধির মান আর রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, রুট ওভার অফ পি কত 10 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 2 ইন্টু 10 ইন্টু 8 কস 60 ডিগ্রি। এটা ক্যালকুলেট করার পর রুট করলে তুমি লব্ধির মান পাবা। এরপরে লব্ধির দিক, আমরা ধরি লব্ধিটি পি এর সাথে থিটা কোণে যাচ্ছে, তাহলে ট্যান থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, মানে এই যে পি মানে কত 10, আচ্ছা পি সিঙ্গেল, বাকি রইল কিউ সাইন আলফা, নিচে হবে কিউ কজ আলফা। মানগুলো বসাও, এখানে অনলি মান বসে। এই যে পি এর মান কত 10, কিউ এর মান কত 8, সাইন আলফা হচ্ছে এই ভেক্টর এবং এই ভেক্টর, অর্থাৎ যাদের লব্ধি তাদের মধ্যবর্তী কোণ দেওয়াই আছে 60 ডিগ্রি, প্লাস 8 কস 60 ডিগ্রি। ট্যান ইনভার্স করে এখান থেকে থিটার মানটাই হবে আমাদের অ্যান্সার। শেষ। অ্যান্সার লিখে এখানে লিখবা পি এর সাথে। কার সাথে? পি এর সাথে, মানে বোঝানো হচ্ছে এই অ্যাঙ্গেলটা তুমি বের করেছো পি এর সাথে। এই অ্যাঙ্গেলটা কার সাথে বের করেছো? পি এর সাথে। ওকে, শেষ। বাচ্চাদের জিনিসপাতি এগুলো, একদম বাচ্চাদের জিনিসপাতি। পারবো না আমরা সবাই? পারবো। এবার আসি পরবর্তী টপিকের নাম লিখো লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। মানে আমরা এখানে লব্ধির মান বের করব, সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত। ওকে, লব্ধির সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত। ওকে, এই জন্য আমরা প্রথমত লব্ধির যে সূত্রটা সেটা লিখে ফেলি। লব্ধির মানের সূত্র কি? আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, তাই না? এটা হচ্ছে লব্ধির মানের সূত্র, এটা হচ্ছে র্যান্ডম যে কোনো একটা মান। তো আমরা বের করব লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। আমরা কি বের করব? লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। এরকম বক্স করে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। রেডি ভাইয়া? ভাইয়া, লব্ধির সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান নির্ভর করে এই যে আলফার উপর। আলফা মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের উপর। দেখো, যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করবে, যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করবে, যেমন আমি এখানে দেখাচ্ছি, এই একটা, যেমন ধরো
এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর, দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয়, সাপোজ উপরে যে ভেক্টর তার মান ভ্যালু হচ্ছে পি, নিচের ভেক্টরের ভ্যালু হচ্ছে কিউ, একই দিকে যদি ক্রিয়াশীল হয়, তোমরা বলো তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? একই দিকে ক্রিয়াশীল হচ্ছে, পায়ে পা মিলাইলেও বুঝতে পারবা। এটার পায়ের সাথে এটার পা মিলাই দাও, এই যে এটার উপর উড়ায় দাও, ধরে এমনি উপর উড়ায় দাও, তাও পায়ে পা মিলাইলেও একই দিকে। একই দিক মানে কি বলো তো পারলে? এদের মধ্যবর্তী কোণ কত? এখানে বোঝা যাচ্ছে একই দিকে হলে মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। এক্ষেত্রে লব্ধির মান কত হয় দেখি তো? লব্ধির মানের সূত্র কি? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস কত ডিগ্রি? আলফা হচ্ছে 0 ডিগ্রি। বলো তো কস 0 ডিগ্রির মান কত? 1। এটা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, এটা লিখতে পারি কস 0 ডিগ্রির মান 1। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটাকাটি করলে পি প্লাস কিউ আসতেছে। এটাকে বলে লব্ধির সর্বোচ্চ মান। এটারে বলে লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ। ভাইয়া অনেক এটারে আবার এই ভেক্টরের যোগের সাথে তুলনা করো না, এটা তুমি এই সূত্র থেকে আনছো, সো এটার উপর আবার ভেক্টর সাইন দিয়ে দিও না। এটারে বলে লব্ধির সর্বোচ্চ মান। লব্ধির সর্বোচ্চ মান কখন পাওয়া যায়? যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হয়। দুইটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়াশীল তখন লব্ধির সর্বোচ্চ মান সেটা হবে যোগফল পি প্লাস কিউ। সবাই বলো লব্ধির সর্বোচ্চ মান কখন পাওয়া যায়? যখন দুইটা ভেক্টর একই দিকে। ভাই খুবই সিম্পল, তুমি তোমার শত্রুকে ঘুষি মারলা এই দিকে, ঠিক একই সাথে তোমার বন্ধু এসে আরেকটা ঘুষি মারলো একই দিকে। সো দুইজন যখন একসাথে ঘুষি মারলা, তোমার শত্রু বেশি দূরে গিয়া পড়বে, তার মানে লব্ধি হবে সর্বোচ্চ একই দিকে ধাক্কা মারলে। একই দিকে ধাক্কা মারলে সো ভাই একই দিকে ধাক্কা মারলে লব্ধির মান হয় সর্বোচ্চ, সেটা কত? পি প্লাস কিউ। এই পি প্লাস কিউ আর ভেক্টর পি প্লাস কিউ সেম না, এটা এই যে এই লব্ধির মানের সূত্র থেকে এসেছে। আমি যদি বলি এটা 10 এটা 5, তাহলে একই দিকে হলে সর্বোচ্চ মান হবে 10 প্লাস 5 মানে 15। উপরে ভেক্টর সাইন নাই মানেই নর্মাল যোগ, এটা ঠিক আছে? এটারে বলে লব্ধির সর্বোচ্চ মান। তাহলে বলো তো লব্ধির সর্বোচ্চ মান কত? পি প্লাস কিউ। কখন? যখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। সবাই বলো এই কথাটাই বলবা, লব্ধির সর্বোচ্চ মান কত? পি প্লাস কিউ। কখন? যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আন্ডা বা 0 ডিগ্রি। আর ম্যাক্স। এবার আর মিনিমাম মানে লব্ধির সর্বনিম্ন মান। এটার জন্য আমরা দুইটা ভেক্টর দিচ্ছি, মনে করো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর এবং ঠিক তার অপোজিটে আরেকটা ভেক্টর এইভাবে আছে। এই ভেক্টরটার ভ্যালু মনে করো পি, এটার ভ্যালু মনে করো কিউ। ভ্যালু এরা কি পরস্পর অপোজিটে আছে? অপোজিটে থাকলে এদের মধ্যবর্তী কোণ কত ভাইয়া? দেখো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে যে চাঁদা 180 ডিগ্রি, তাই না? এক্ষেত্রে লব্ধির মান কত হবে? মানে এই দুইটা ভেক্টরের লব্ধি কত হবে বলো? এক্ষেত্রে এই দুইটা ভেক্টরের লব্ধি হবে আর সেম সূত্র রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। আলফা এখানে 180 ডিগ্রি, যেহেতু দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়াশীল মানে আলফা কত? 180 ডিগ্রি। কেউ আবার বিপরীতে দেখে এটার মাইনাস বসায় দিও না, কারণ মান কখনোই নেগেটিভ হয় না। এটার মান পি এবং কিউ হচ্ছে মান, এটা এদিকে এটা এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ 180। ভাই কজ 180-র মান জানি কত? -1। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে। কজ 180-র মান -1 প্লাসে মাইনাসে -2p কিউ। ভাই দেখো তো এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র না? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। স্কোয়ার রুটে কাটা চলে গেলে আমরা আর এর মান পাবো পি মাইনাস কিউ। মাইনাসটাকে ঢেউয়ের মতো কেন দিলাম? কারণ এখানে কিউও তো বড় হইতে পারে, তাহলে এটা দ্বারা বোঝায় পার্থক্য, মানে বড় থেকে ছোটটা বিয়োগ করবা, এবং এটাই হচ্ছে আর এর সর্বনিম্ন মান। এটাকেই বলে লব্ধির সর্বনিম্ন মান। লব্ধির সর্বনিম্ন মান কত? দুইটার বিয়োগফল।
এটাই নবম দশম শ্রেণীতে তোমরা করেছো। যখন একটা বস্তুর উপর নবম দশম শ্রেণীতে পড়ছো না, একটা বস্তুর উপর যখন এদিকে 100 নিউটন আর এদিকে 10 নিউটন বল কাজ করতো, তখন তোমরা কি করতা? বস্তুর উপর মোট বল বা লব্ধি বল কোন দিকে বলো তো? লব্ধি বল হতো এইদিকে, তাই না? এবং সেটা হয়তো 100 মাইনাস 10 মানে 90 নিউটন। এটা কোত্থেকে আসছে? এই লব্ধির সূত্র থেকেই আসছে। নবম দশম শ্রেণীতে এত কিছু তোমাকে বলে নাই, তোমাকে খালি বলছে দুইটা বল বিপরীত দিকে কাজ করলে বিয়োগ করে দিবা, আর একই দিকে কাজ করলে যোগ করে দিবা। বাট অ্যাকচুয়ালি এগুলো সব আসছে এই লব্ধির সূত্র থেকে, যেটা নবম দশম শ্রেণীতে তোমাকে বলার দরকারও নাই। কি ভাইয়া, দুইটা বল একই দিকে কাজ করলে যোগ করে দিবা, বিপরীত দিকে কাজ করলে বড় থেকে ছোটরা বিয়োগ করে দিবা। এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। কখন? যখন দুইটা বল বিপরীত দিকে কাজ করে, এটাকে বলে লব্ধির সর্বনিম্ন মান। তাহলে আমি যদি বলি লব্ধির সর্বনিম্ন মান কত, তোমরা বলবা পি মাইনাস কিউ। কখন? যখন আলফা 180 ডিগ্রি, মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তখন লব্ধির মান হবে মিনিমাম বা সর্বনিম্ন। এই গেল সর্বোচ্চ আর সর্বনিম্ন। সর্বোচ্চ আর সর্বনিম্ন গেল। সবাই লিখছো? বুঝছো সবাই? একটু কমেন্টে বলো যে বুঝছি। এবার সর্বোচ্চ সর্বনিম্নের হিসাব বাদ। এবার যদি আমি এটা বলি যে ধরো একটা ভেক্টর এইভাবে আছে, এটার মান হলো পি, আরেকটা ভেক্টর এটার সাথে লম্ব আছে, লম্ব এটার মান হচ্ছে কিউ। এদের লব্ধি কত? ভাই আমরা জানি এদের লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর। সামান্তরিকের কর্ণ কেমন আঁকে? নিচেরটার প্যারালাল নিবা, প্যারালাল হয়ে যাবে সামান্তরিকের কর্ণ। এই যে প্যারালাল, নিচের বাহুর প্যারালাল, উপরের বাহুর প্যারালাল, এটার কর্ণটাই হবে লব্ধি, তাই না? এই যে গোলাপি পিঙ্ক কালার কর্ণ, মেয়েরা খুশি হয়ে যায় যখন পিঙ্ক কালার কর্ণ দিই, তাই না? কর্ণটাই হচ্ছে লব্ধি। তো এটার লব্ধি কেমনে বের করবো? এখানে দেখো পি আর কিউ কি ভাই? লম্ব। একটু লিখে ফেলি, পি এবং কিউ লম্ব হলে বলো তো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত হবে? আলফা হচ্ছে 90 ডিগ্রি হবে, তাই না? পি আর কিউ যদি লম্ব হয়, আলফা হবে কি? 90 ডিগ্রি। আলফা যদি 90 ডিগ্রি হয়, লব্ধির মান কত হবে? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস 90 ডিগ্রি। আমরা সবাই জানি, বাচ্চা থেকে বুড়ো সবাই জানি কস 90-র মান 0। 0 যদি 2pq এর সাথে গুণ দাও 0, সুতরাং আমার আর এর মান আসবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে যদি আমি কখনো জিজ্ঞেস করি দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, লব্ধির মান কত? তোমরা বলবা রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। রুট ওভার অফ পি স্কোয়ার, এটা পিথাগোরাস দিয়ে বের করা যায়। এই বাহু পি হলে এই বাহুটা কত? এই বাহুটা কিউ। তাহলে আমাদের এই যে এটা, এই যে গোলাপি কালার, এটা হবে আর অতিভুজ। তাহলে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, যে একজন বলছে ভাই বুঝি নাই, আচ্ছা বুঝাই। দুইটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়াশীল হবে তখন লব্ধি হবে তাদের যোগফল। দুইটা ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়াশীল হবে তখন লব্ধি হবে তাদের বিয়োগফল, এটারে বলে মিনিমাম বা সর্বনিম্ন। আর দুইটা ভেক্টর যখন 90 ডিগ্রি কোণে কাজ করবে, এই যেইভাবে 90 ডিগ্রি, তখন লব্ধি হবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কারণ কজ 90-র মান হচ্ছে 0। এই তিনটা জিনিস ভালো মতো জানতে হবে। সবাই বুঝছো? দুইটা ভেক্টর যখন 90 ডিগ্রি কোণে কাজ করবে তখন লব্ধির মান হবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। শেষ। তাহলে এটা হলো লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ, কখন? আলফা হচ্ছে 0 ডিগ্রি। আলফা মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এটা হলো লব্ধির সর্বনিম্ন মান, কখন? আলফা হচ্ছে 180 ডিগ্রি। আর এটা সর্বনিম্ন বা সর্বোচ্চ কিছুই না, এটা দ্বারা বোঝাচ্ছে, এটা খুব কমন কেস, এই কারণে লিখলাম যে দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে কাজ করতেছে। আমি বারবার এই পুরো সূত্র লিখবো না। যখনই 90 ডিগ্রি কোণে কাজ করবে লব্ধি হবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। 90 ডিগ্রি কোণে কাজ করলেই লব্ধি হবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। শেষ। এখন এক্সট্রা কিছু কেস, লব্ধির এক্সট্রা কেস একটু লিখো। এক্সট্রা, এগুলো র্যান্ডম কেস হইতে পারে, বাট এগুলো পপুলার জনপ্রিয় কেস, এই কারণে এটা একটু মাথায় রাখবা। যদি বলে, একটু লিখে নাও, যদি বলে লব্ধি যে কোনো
একটি ভেক্টরের সাথে যে কোনো একটি ভেক্টরের সাথে লম্ব কি বলে, একটু এই লাইনটা লিখে নাও। যদি প্রশ্নে উল্লেখ থাকে যে লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে লম্ব, দুইটা ভেক্টরের লব্ধি বের করছি না, যদি প্রশ্নে বলে লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সাথে লম্ব, তাহলে কি করব? দেখো এইখানে এরকম যে এই মনে কর একটা ভেক্টর, এই মনে কর একটা ভেক্টর, আরেকটা ভেক্টর কই আমি জানি না, এটা একটা, আচ্ছা সাদা কালার দিয়ে না লিখি, এই মনে কর একটা ভেক্টর, আরেকটা ভেক্টর কই আমি জানি না, আমি জানি না, আরেকটা ভেক্টর কোথায় আমি জানি না, এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, এটার মান হচ্ছে পি। আরেকটা ভেক্টর কই আমি সেটা জানি না, কিন্তু আমাদেরকে প্রশ্নে বলে দিছে যে লব্ধি হবে এই যে কোনো একটা ভেক্টর মানে পি এর সাথে লম্ব। তাহলে আমি জানি লব্ধিটা কই, লব্ধিটা কই, লব্ধিটা হচ্ছে পি এর সাথে লম্ব, মানে এটা হচ্ছে লব্ধি, দেখো এটা হচ্ছে লব্ধি, লব্ধিটা হবে পি এর সাথে লম্ব। প্রশ্নে বলে দিছে কি, এই যে এটা লব্ধি, এটা কিন্তু লব্ধি, আর এটা প্রশ্নে বলে দিছে। তুমি তোমার কমন সেন্স দিয়ে বলো তাহলে আরেকটা ভেক্টর কিউ কোথায়। আমরা বারবার বলেছি লব্ধি কাজ করে সামান্তরিকের কর্ণ বরাবর, তাহলে এটা যদি লব্ধি হয়, এটা যদি পি হয়, তাহলে আরেকটা ভেক্টর কিউ ডেফিনেটলি এই পাশে, এই পাশে ডেফিনেটলি। তুমি যদি কিউ এদিকে দাও হবে, হবে না। দেখো আরেকটা ভেক্টর কিউ যদি তুমি এদিকে দাও, তাহলে পি আর কিউ এর লব্ধি তো মাঝ বরাবর থাকে কোথাও, তাহলে এদিকে হবে না। যেহেতু লব্ধিটা পি এর উপর লম্ব, তাহলে ডেফিনেটলি আমাদের কিউ ভেক্টরটা এই পাশে কোথাও, এই যে এই পাশে কোথাও, এই পাশে কোথাও, তাই না? এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। এখন আমরা সামান্তরিক কমপ্লিট করব কিভাবে, আমরা জানি এই যে আর এটা হবে কর্ণ, কর্ণ বানানোর জন্য আমরা এইভাবে প্যারালাল, এটা আর একটু ছড়াই দিতে হবে সুন্দর করে যদি আঁকতে চাই। ওকে আর একটু ছড়াই দিলাম, দেখো তার মানে আমার আর কে বানাইতে হবে কর্ণ, এই কারণে প্যারালাল, প্যারালাল টেনে দিলাম, এই হচ্ছে সামান্তরিক, একটা ব্যাখাপ্পা সামান্তরিক, বাট সামান্তরিক তো, এই সামান্তরিকের কর্ণ হচ্ছে আর। এখন বলো এই বাহুটা কিউ হলে ডেফিনেটলি এই বাহুটাও কিউ, তাহলে আমরা আর বের করতে পারবো এখান থেকে, অবশ্যই পারবো। এখানে কিউ হচ্ছে অতিভুজ, পি হচ্ছে ভূমি, আর হচ্ছে লম্ব, তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা সমাধান করে, এই ত্রিভুজটা সমাধান করে আমরা আর বের করতে পারবো, পারবো না? এখানে আর কত হবে, এখানে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে আমাদের আর স্কোয়ার সমান হবে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এই হবে এখানে আর এর মান। তাহলে আর এর মান কত হচ্ছে, আর এর মান হচ্ছে রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এটা কখন ভাইয়া, যখন বলবে লব্ধি যে কোনোটার সাথে লম্ব, লব্ধিটা যে কোনোটার সাথে লম্ব, ব্যাপারটা বুঝছো? লব্ধিটা ধরো পি এর সাথে লম্ব, তাহলে কিউ কোথায় আছে, এই পাশে, তাহলে লব্ধিটা সামান্তরিকের সূত্র অনুযায়ী কর্ণ হবে। এই কারণে আমি প্যারালাল প্যারালাল টেনে সামান্তরিক অঙ্কন করে কর্ণ আকারে রূপ দিলাম। এবার খেয়াল করে দেখবা এটা যেহেতু লম্ব মানে 90 ডিগ্রি, এই বাহুটা কিউ হলে এটাও কিউ, এটা পি, এটা আর, এই ত্রিভুজ সমাধান করে আমরা আর এর মান মানে লব্ধির মান বের করতে পারবো। ওকে, বুঝছো? এটা কি ক্লিয়ার? যদি কখনো এই কেস আসে যে লব্ধিটি সামান্তরিক, লব্ধিটি ওই যে ওই লাইনটা লিখে দেয়, যদি বলে লব্ধিটি যে কোনো ভেক্টরের সাথে লম্ব, তখন আমরা এইভাবে সমাধান করব, মনে থাকবে? ত্রিভুজ দিয়ে সমাধান করবো, আর কিছুই না, ইজি। সো এই পুরো স্লাইডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা সবাই তুলে ফেলবা, আশা করি এটা তোমাদের অনেক কাজে আসবে। এবার চলো আমরা কিছু অঙ্ক করি, অঙ্ক করে আজকের ক্লাসটা শেষ করি। যেমন এখানে একটা অঙ্ক দিছে। আচ্ছা, প্রথম প্রশ্ন আমি তোমাদেরকে করতে চাই, এটা না, প্রথম প্রশ্ন করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন তোমাদেরকে আমি দেব, এটা পরে, এটা একটু পরে। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে, রেডি? কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন হচ্ছে
যে নিচের কোনটি, প্রশ্নটা তুলো, নিচের কোনটি 2 এবং 10 এর লব্ধি হতে পারে না। নিচের কোনটি 2 এবং 10 এর লব্ধি হতে পারে না? অপশন নাম্বার এ হচ্ছে 12, অপশন নাম্বার বি হচ্ছে 8, অপশন নাম্বার সি হচ্ছে 11.4583 আর অপশন নাম্বার ডি হচ্ছে 1। বলো এ বি সি ডি, নিচের কোনটি 2 এবং 10 এর লব্ধি হতে পারে না? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল। দেখি কারা কারা পারো। নিচের কোনটি 2 এবং 10 এর লব্ধি হতে পারে না? আমরা লব্ধি নিয়ে নেক্সট ক্লাসে অনেকগুলো প্রবলেম সলভ করব। সো নেক্সট ক্লাসটা ভুলেও কেউ মিস দেবা না। নেক্সট ক্লাস মিস দেওয়া মানে কিন্তু ভাইয়া ভেক্টরের অনেক কিছুই মিস করে ফেলা। আর তোমরা যারা আমার সাথে সাইকেল 1-এ জার্নি স্টার্ট করতে চাও, ঝটপট সাইকেল 1-এ এনরোল করো। ওকে, দেখি এটা কে কে, এটা একজন উত্তর দিয়েছে ডি, কল্যাণ কুমার রয় উত্তর দিয়েছে, গুড। এটা অ্যান্সার হচ্ছে ডি। কেন ডি? ভাইয়া 2 এবং 10 এই যে দুইটা মান, এদের দ্বারা যে লব্ধিটা হতে পারে, এই লব্ধির সর্বোচ্চ মান কত হইতে পারে? আমরা জানি লব্ধির সর্বোচ্চ মান হয় যোগফল, 10 যোগ 2 মানে 12 হইতে পারে সর্বোচ্চ মান। আর এদের দ্বারা লব্ধির সর্বনিম্ন মান কত হইতে পারে? লব্ধির সর্বনিম্ন মান হইতে পারে 2 - 10 - 2 মানে 10। সর্বনিম্ন মান কি বিয়োগফল না? 10 - 2 মানে 8। এটা মানে বোঝাচ্ছে যে এই যে দুইটা মান, এদের দ্বারা যেই লব্ধিটা হবে, সেই লব্ধির মান 12 থেকে 8 এর মধ্যেই থাকবে। সর্বোচ্চ কত 12, সর্বনিম্ন কত 8। তার মানে এদের দ্বারা যে লব্ধিটা হবে, এই লব্ধির মান অবশ্যই 12 থেকে 8-এর মধ্যে থাকবে। মানে 12 থেকে 8-এর মধ্যে যত কোটি সংখ্যা আছে সব কিছুই লব্ধি হওয়া পসিবল, কারণ সর্বোচ্চ মান 12, সর্বনিম্ন 8। তাহলে 12 আর 8-এর মধ্যে যত সংখ্যা আছে সব সংখ্যাই লব্ধি হইতে পারে, কিন্তু 12 আর 8-এর বাইরে যেই সংখ্যা আছে ওইটা লব্ধি হইতে পারবে না। এখানে 12 আর 8-এর বাইরে সংখ্যা আছে একটাই, 1। তাহলে এদের দ্বারা লব্ধি কখনোই 1 হইতে পারবে না। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে আসছে। একজন বলছে একক ভেক্টর না, তাই বলদ। একক ভেক্টর কিসের? এখানে একক ভেক্টর এখানে যদি আমি এখানে 1.8 দিতাম তাও তো হইতো না। এটা যদি আমি 1.8 দিতাম, 1.8, তাও তো এটা হইতো না, এটাই হইতো না। কারণ কি? কারণ আমি বুঝাইতে যাচ্ছি লব্ধির মান 12 থেকে 8-এর মধ্যেই থাকবে ভাই। লব্ধির সর্বোচ্চ মান এই দুইটা দিয়ে করলে 12, সর্বনিম্ন কত 8। তাহলে 12 থেকে 8-এর মধ্যেই লব্ধির মানটা থাকবে, অ্যাঙ্গেল যতই হোক, এর বাইরে যাবে না। তাহলে এর বাইরে অপশন যেটা, সেটা কখনো সম্ভব না। লব্ধি হতে পারে না কোনটা? 1.8 বা 12 থেকে 8-এর মধ্যে। বুঝছো মৃন্ময়? বুঝছো তুমি? আশা করি বুঝছো। পরের প্রশ্নে আসি, লেখো প্রশ্নটা তুলো, প্রশ্নটা তুলে ফেলো। তুমি সর্বোচ্চ আর সর্বনিম্ন মান দিয়ে লিমিটটা বের করতে পারতেছো, তাই না? এই লিমিটের বাইরে লব্ধির মানটা হচ্ছে না, এটাই। ওকে, দেখো এটা তুলো সবাই। এগুলো ছোট ছোট সহজ অঙ্ক। নেক্সট ক্লাসে আমরা লব্ধির খুব অ্যাডভান্স কিছু প্রবলেম সলভ করাবো। ওকে ওকে, আমি আশা করি তোমরা তুলে ফেলেছো। এখানে কি লিখছে? লিখছে দুটি বলের সর্বোচ্চ ও সর্বনিম্ন লব্ধি। সর্বোচ্চ লব্ধি হচ্ছে 29, সর্বনিম্ন হচ্ছে 3। লব্ধি কিন্তু এগুলো মানে লব্ধির সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান। বলছে বলদ্বয়ের মান 3 কেজি ওয়েট করে বাড়ানো হলে এদের লব্ধির মানদিক নির্ণয় করো যদি পরস্পর সমকোণে থাকে। তাহলে প্রথমত কি দিছে দেখো, প্রথমত কি দিছে সেটা একটু লিখি। গিভেন, যেখানে কি দিয়ে দিছে, গিভেন লব্ধির সর্বোচ্চ মান 29 মানে আর ম্যাক্স মানে
পি প্লাস কিউ এটা কত 29 এবং লব্ধির সর্বনিম্ন মান 3, তাহলে আর মিনিমাম মানে পি মাইনাস কিউ এটা হচ্ছে 3, এই দুইটা জিনিস দিয়ে দিচ্ছে। এখান থেকে আমরা আলাদা আলাদা যে ভেক্টর এদের মান বের করতে পারি না, পারি। দুইটাকে যোগ বিয়োগ করলেই দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা সমীকরণ থেকে দুইটা অজানা রাশি বের করতে পারি। যোগ করো, এই দুইটাকে যোগ করো, কিউ আর কিউ কাটাকাটি, তাহলে এখানে 2p হবে, 29 আর 3 কত হয় 32, সুতরাং পি এর মান কত হয় 16 কেজি ওয়েট, তাই না? এরপরে পি এর মান যে কোনো একটা সমীকরণে বসাও, যেটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, পি এর মান যে কোনো সমীকরণে বসাও, তাহলে কিউ পেয়ে যাবা। পি এর মান একে বসাই, পি এর মান যদি একে বসাও কত 16, তাহলে কিউ হচ্ছে 29 মাইনাস 16, তাহলে কিউ হবে 13 কেজি ওয়েট। তাহলে পি আর কিউ তুমি পেয়ে গেলা। এরপর কি বলছে দেখো, এরপর বলছে, খেয়াল করো প্রশ্নে কি বললো। প্রশ্নে বলেছে বলদ্বয়ের মান 3 কেজি ওয়েট করে বাড়ানো হলো, 3 কেজি ওয়েট করে বাড়ানো হয়েছে, এই তো এটাই তো আসে 29 আর 3 32, তাহলে 2p সমান 32, p সমান 16, পি এর মান যদি এখানে বসাই 29 মাইনাস 16 মানে 13 আসে। এরপর বলছে বলদ্বয়ের মান 3 করে বাড়ানো হয়েছে, তাহলে 3 কেজি ওয়েট করে বাড়ানোর পর যেহেতু আমি বলদ্বয়ের মান বাড়াইছি কত করে 3 করে, তাহলে বাড়ানোর পর পি নিশ্চয়ই পি প্রাইম হয়ে যাবে, পি প্রাইম হবে, পি কত ছিল 16, বাড়াইছো কত 3, তার মানে হয়ে যাবে 19 কেজি ওয়েট। এটাকে বলে ওজনের অভিকর্ষীয় একক। একইভাবে কিউ প্রাইমটা কত হবে, কিউ প্রাইমটা ছিল কত, কিউ ছিল কত 13, 13 সাথে আরও 3 বাড়াইছো, তাহলে হবে 16 কেজি ওয়েট। এরপর কি বলছে দেখো, বাড়ানোর পর বাড়ানো হলো, এদের লব্ধির মানদিক নির্ণয় করো, মানে এই যে দুইটা পি প্রাইম এবং কিউ প্রাইমের লব্ধির মানদিক বের করতে বলছে যদি পরস্পর সমকোণে থাকে। দেখো পি প্রাইম দেওয়া আছে, কিউ প্রাইম দেওয়া আছে, আবার বলছে যদি পরস্পর সমকোণে থাকে, মানে এদের মধ্যবর্তী কোণও বইলা দিছে 90 ডিগ্রি, এদের লব্ধিটা বের করতে বলছে, বুঝছো? পি প্রাইম এবং কিউ প্রাইমের লব্ধি বের করতে বলছে যদি এরা পরস্পর সমকোণে থাকে। আমরা ইতিমধ্যে জেনেছি দুইটা ভেক্টর যদি সমকোণে থাকে, এই একটা ভেক্টর এটা হচ্ছে পি প্রাইম, এই হচ্ছে একটা ভেক্টর এটা হচ্ছে কিউ প্রাইম, চিত্র আঁকতে হবে না, এরা সমকোণে যদি থাকে 90 ডিগ্রি, তাহলে এদের যে লব্ধিটা হবে আর এই লব্ধিটা কত হয়, আমরা একটু আগেই দেখাইছি যে সমকোণে থাকলে লব্ধি সিম্পলি পিথাগোরাস, √p প্রাইম স্কোয়ার প্লাস কিউ প্রাইম স্কোয়ার, কারণ 2pq cos 90 দেওয়ার প্রয়োজন নাই, তাহলে √, কত হচ্ছে 19 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে লব্ধির মান, কিন্তু প্রশ্নে দেখো লব্ধির দিকও বের করতে বলছে, এটা হচ্ছে লব্ধির মানটা কত হয় একটু ক্যালকুলেট করে জানাও। লব্ধির মান তুমি বের করলে, এবার দিক, ভাইয়া দিক বের করার জন্য এই যে সামান্তরিক কমপ্লিট করে ফেলো, প্যারালাল। দিক বলতে লব্ধিটা কত কোণ করে গেছে, এই যে লব্ধির উৎপন্ন কোণ থিটা, তাহলে দিক আমরা বের করি লব্ধির উৎপন্ন কোণ দিয়ে, লব্ধির উৎপন্ন কোণ থিটা, আমরা জানি ট্যান থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল এটা, এই থিটাটা কার সাথে, এই থিটাটা পি প্রাইমের সাথে, পি প্রাইম কত 19 নিচে সিঙ্গেল, বাকি কত রইল 16 সাইন আলফা, আলফা হচ্ছে 90 ডিগ্রি প্লাস 16 কজ আলফা 90 ডিগ্রি, ক্যালকুলেট করলে 16/19 পাবা, তাহলে থিটা হবে tan ইনভার্স 16/19, এই যে মান এই যে দিক, শেষ, ডান। পুরো অঙ্কটা খুবই চমৎকার, খুবই ইজি। আবারও বোঝাই, সর্বোচ্চ মান দেওয়া আছে, সর্বোচ্চ মান মানে কি পি প্লাস কিউ, সর্বনিম্ন মান মানে পি মাইনাস কিউ। দুইটা সমীকরণ থেকে আমরা যদি দুইটা অজানা রাশি বের করতে চাই তাহলে আমরা সেটা পারবো। যোগ করে দিলাম, পি এর মান বের হলো, পি এর মান একটাতে বসালাম, কিউ এর মান বের হলো। এরপর প্রশ্নটা স্টেপ বাই স্টেপ, প্রত্যেকের মান 3 করে বাড়ানো হলো, তাহলে একটা 16 ছিল হয়ে গেল 19, এটা ছিল 13 হয়ে গেল 16।
এরপর বলছে এরা যদি পরস্পর সমকোণে থাকে তাহলে লব্ধির মান এবং দিক, সমকোণ মানে আলফা 90 ডিগ্রি, তাহলে লব্ধির মান হবে এটা, দিক হবে এই যে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকিটা সাইন আলফা প্লাস বাকিটা কজ আলফা, শেষ, ডান। আমরা কি বুঝেছি এটা? সবার কি এইরকম আসছে? সবার যদি এরকম আসে হয়ে গেল, শেষ, ডান। ওকে, সো অনেকেই নামাজে যাবে, আমাদের আজকে লাস্ট অঙ্কে আমরা চলে যাই। এই অঙ্কটা এই যে এখানে কিছু অ্যাডভান্স প্রবলেম আছে, এগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে করাবো। এই অঙ্কটা দিয়ে আমরা আজকে শেষ করব। এটা অনেক জায়গায় এসেছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, চিটাং ইউনিভার্সিটিতে আসছে, প্লাস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, অনেক জায়গায় আসা একটা প্রবলেম, এবং বোর্ডের এমসিকিউতে বহুবার আসছে। চলো এই প্রশ্নটা সবাই একটু তুলো, তোমাদের সবাইকে 10 সেকেন্ড সময় দিচ্ছি আমরা, তুলে ফেলো কোয়েশ্চেনটা। 20 সেকেন্ড সময় দিলাম। পড়ো, 10 নিউটন মানের একটি বল অপর একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, তাদের লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত, অজানা বলটি কত? এটা কোন কেস? এনিওয়ান বলতে পারবে এটা কোন কেস? তাদের লব্ধি অজানাটার সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। এই দেখো একটা জিনিস তোমাদেরকে পড়াইছিলাম যে যদি বলে লব্ধি যে কোনো একটার সাথে লম্ব, লম্ব মানে কি 90 ডিগ্রি কোণে অবস্থিত, তাহলে আমরা কি করব? ও ইমেজটা আঁকবো। কোন ইমেজটা? এই যে দেখো এখানে বলছে 10 নিউটন মানে একটা বল অপর একটি অজানার সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাদের লব্ধি অজানাটার সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত, অজানা বলটি কত? তাহলে এটা মনে করো সেই অজানা বল, এইটা মনে করো সেই অজানা বল, এই অজানাটার নাম দিলাম আমি পি। এদের যে লব্ধি, এই লব্ধিটা অজানাটার সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত, এই মনে করো লব্ধি, এই লব্ধিটা অজানাটার সাথে, যেটা আসলে লব্ধি মনে করো, এই লব্ধিটা, এই যে লব্ধিটা আর এটা অজানাটার সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। আর জানা বলটা কত? 10। বলো তো জানা বলটা কই হবে? যেহেতু অজানা এইটা, লব্ধি এইটা, তাহলে ডেফিনেটলি জানা বলটাও এদিকে কোথাও হবে, তাই না? এটা হবে জানা বল, এটার নাম দিলাম আমি কিউ। এই জানা বলের মান কত? মান দিয়ে দিছে 10 নিউটন। এই যে এটা জানা বল, এটা হচ্ছে 10 নিউটন মান দিয়ে দিছে, এটা হচ্ছে লব্ধি। তো সামান্তরিক কমপ্লিট করো, এই যেভাবে কমপ্লিট করবা, প্যারালাল প্যারালাল হয়ে গেল সামান্তরিক, হয়ে গেল সামান্তরিক। বের করতে হবে এই অজানা বল অর্থাৎ পি। আচ্ছা ভাইয়ারা খেয়াল করেন তো এখানে কি কি দেওয়া আছে? এই বাহুটা দেওয়া আছে 10, এই যে এই বাহুটা দেওয়া আছে 10, এটা 10 মানে এটাও 10। আমার অজানা হচ্ছে পি, এখানে আর দেওয়া নাই, কিন্তু বলা আছে একটি বল অপর একটি অজানার সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এই পুরোটা কত? এই পুরোটা 120 ডিগ্রি, এটা বলা আছে। এখন দেখো কত সহজে আমরা পি বের করতে পারি। তোমরা যদি এই সমকোণী ত্রিভুজটার দিকে তাকাও, এই যে ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের একটা বাহু হচ্ছে 10, আর এই টোটাল কোণটা যদি 120 হয়, তোমরাই বলো এই পুরোটা 120 হলে এটা কত? 90, তাহলে এইটা কত? 30। এটা পুরোটা 120 হলে এটা 90, এটা 30। ভাইয়া এই কোণটা 30 মানে একান্তর কোণ হিসেবে এটাও কত? 30, এটা কত? 60। আমরা 3টা কোণ পেয়ে গেলাম না ত্রিভুজের, আর কিছু লাগে? আবারও বুঝো, এই পুরোটা 120 ডিগ্রি বলে দিছে প্রশ্নে, কারণ জানা আর অজানা 120 ডিগ্রি কোণে। এটা 90 হলে, এটা 90 হলে এটা কত? 30। এই কোণটা 30 মানে এটা 30, এটা 60, সমকোণী ত্রিভুজ, এটা এটা একান্তর কোণ, তাহলে এটা 60। তাহলে এবার দেখো এই ত্রিভুজটার, এই যে ত্রিভুজটার, এই ত্রিভুজটার অ্যাঙ্গেল জানো, একটা বাহু জানো, তাহলে আরেকটা বাহু বের করতে তোমরা কেউ আটকাইছে? কেউই আটকায় না ভাই। এই কোণটা কত? 60। এটা কি? অতিভুজ। এটা কি? ভূমি। ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? কবরে ভূত আছে, তার মানে cos 60 ডিগ্রি হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে অজানা, অতিভুজ হচ্ছে 10, তাহলে আমাদের ভূমি হচ্ছে 10 cos 60, cos 60 মানে হচ্ছে হাফ, মানে 5 নিউটন। এটা হচ্ছে আমাদের ভূমি এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অজানা বল। বাচ্চাদের প্রশ্ন কত জায়গায় আসছে বুঝছো? একদম বাচ্চা, কচি কাঁচা বাচ্চাদের প্রশ্ন। আবারও বুঝো, এইটা অজানা,
অজানার সাথে আর হচ্ছে লম্ব, আর জানা বলটা অজানার সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। জানা এবং অজানা পরস্পর 120 ডিগ্রি কোণে, যে অজানাটার সাথে জানাটা 120। তাহলে বলছে অজানা বলটি কত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ হবে, মানে লব্ধি যদি একটার সাথে লম্ব হয় তাইলেই সমকোণী ত্রিভুজ পাওয়া যায়। পাইলাম এটা পুরোটা 120 হলে এটা 90, এটা 30, এটা 30, এটা 60। এটা অতিভুজ, এটা ভূমি, অতিভুজ আর ভূমির সম্পর্ক cos θ হয়ে গেল ডান ডান আর ডান ডান। ওকে, পারবো আমরা। ওকে, নেক্সট ক্লাসে আমরা সুপার ডুপার বাম্পার কিছু প্রবলেম সলভ করব। যদি নেক্সট ক্লাসটা মিস করো তাহলে কিন্তু ভাইয়া খুব কষ্ট পাবো। সবাই প্রত্যেকটা ক্লাস করবা ভেক্টরে, ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা থাকবে না। আমরা প্রত্যেকটা পাঠ্য বইয়ে যত প্রবলেম আছে সব কিছুই আমরা এখানে সলভ করাবো। সো নিজে নিজে যখন ক্লাস লাইট পড়ার পর যখন পাঠ্য বই খুলবা দেখবা তোমার কাছে সব ইজি হয়ে গেছে। সো সবাই মিলেমিশে ক্লাস করবা। সবার কাছে আহ্বান রইল তোমরা তোমার বন্ধুদেরকে নিয়ে ক্লাস করবা। এই ক্লাসগুলো ফিজিক্স ভাইয়া চ্যানেলে পেয়ে যাবা। আর যারা যারা ইয়াসিন ভাইয়ের সাথে ফিজিক্সের জার্নি স্টার্ট করতে চাও, সাইকেল 1-এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা লব্ধির অ্যাডভান্স প্রবলেম সলভ করব। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।